যে ওই অক্সফোর্ড ভার্সিটি থেকে ওহি নাজির হয়েছে, ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ। সরকারি হিসাবেই অনার্স মাস্টার্স করা বেকার আছে, জব মার্কেটে প্রায় 40 লাখ। আমি তো কোর্স করি নাই, আমি তো রাস্তাঘাটে ইংলিশ বলি না, আমি কিভাবে দক্ষ হলাম? এই যে স্যার আমি আমার জীবনের শুরুতে স্কুলে ভর্তি হয়ে ইংরেজি শিখলাম, এসএসসির পরে ইংরেজি শিখলাম, এইচএসসির পরে শিখলাম, অনার্সের পরে শিখলাম, আমার অফিসে গিয়েও এখন ইংরেজি শিখছি। ইংরেজি শেষ হয় না কেন স্যার? আমি কিন্তু জীবনে অক্সফোর্ড কেমব্রিজ ইংলিশ টু ইংলিশ ঘাটতাম না, এখনো ঘাটি না। আমার শিকড়ের সাথে সম্পর্ক রেখে যখন নতুন জিনিস শিখবো অটোমেটিক্যালি এটা ব্রেনে ঢুকে যাবে। আমি স্টুডেন্ট আমাকে বলে, স্যার আমার তো স্পিকিং পার্টনার নাই, কার সাথে প্র্যাকটিস করবো? আমি বলি, আওয়ার বুকস আর ইউর স্পিকিং পার্টনার। ইংলিশে একটা কথা আছে, লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং ইউ ডোন্ট লাভ। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রেটিংস। কেমন আছেন সবাই? অনেকদিন পরে ফিরে এলাম ঢাকা পডকাস্ট নিয়ে। আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমি সাইফুরসের অনেকগুলো বই পড়েছিলাম, যেগুলো লিখেছিলেন সাইফুর স্যার। পরবর্তীতে যখন আমি এইচএসসি কমপ্লিট করলাম, ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখনও আমি সাইফুরসের অনেকগুলো বই পড়ি এবং প্রিপারেশন নেই। এবং পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য সেম কাজ আমি করি। যখন আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিবিএ কমপ্লিট করলাম, এমবিএ করলাম, তারপরও বিসিএস দেওয়ার জন্য আমি যে প্রিপারেশন নিয়েছিলাম, তখনও কিন্তু সাইফুর স্যারের সেই বইগুলোই আমি আবার পড়ি। আপনারা মনে হয় সবাই চেনেন সাইফুর স্যারকে। আমরা সাইফুর স্যারকে সাইফুর স্যার নামে চিনি, আসলে উনি হচ্ছেন সাইফুর রহমান খান। আর আজকে আমাদের অতিথি হচ্ছে সাইফুর রহমান খান স্যার। সাইফুর রহমান খান স্যার, আপনাকে স্বাগত আমাদের ঢাকা পডকাস্ট। জি, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক দিন ধরে আশা করছিলাম স্যার আপনি আসবেন। আজকে ফাইনালি আপনি আসলেন আমাদের পডকাস্টে। আমরা স্যার অনেকেই জানি, অনেকে আপনার নামে চিনি, অনেকে বই পড়ে চিনেছি। তো আজকে স্যার আমরা অন্যভাবে চিনব। আমরা শুরু করব আপনার গল্প দিয়ে। কিভাবে আপনি শুরু হলো, কিভাবে আপনি শুরু করলেন? আমি তো এমনিতে আসলে পড়ছি বুয়েটে। আমি আপনি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো বুয়েট থেকে যখন পাশ করলাম, বের হলাম 91-এ, তারপরেই আসলে ঘটনার চক্রে আমি ইংলিশ পড়ানোর সাথে জড়াই পড়ি। তো আবার এটা হলো 91-এর দিকে। তখন ঢাকা শহরে এই ধানমন্ডিতে একটা স্যাট টোফেল জিআরই জিম্যাট করাতো। তো ওই তারা কোনোভাবে আমার সম্পর্কে জানছে, তখন তারা বলছে যে টিচিং আগ্রহী নাকি। তাহলে আমি একদিন গেলাম ওখানে। এটা একটা কোচিং সেন্টার ছিল। কোচিং সেন্টার ছিল। কত সালে স্যার? এটা 91-এর এই সেপ্টেম্বর অক্টোবরে। আচ্ছা। তা আমি গেলাম, আমি তো কখনো পড়াই নাই, গেলাম আচ্ছা কিভাবে পড়ায় আপনাদের ক্লাস একটু দেখি, যে টিচাররা, তার দু একটা ক্লাসে একটু বসলাম। তারপরে পরের দিন থেকে আমি এই যে স্যাট জিআরই, তখন ছিল, তখন আইএলটিএস ছিল না, তখন জনপ্রিয় ছিল টোফেল, স্যাট, জিআরই, জিম্যাট, এগুলা। এই পড়ানো শুরু হলো এবং আমি ইংলিশটাই পড়াতাম। আর আমি এখন যেটা বুঝি যে তখন আমি শুরু থেকে, আমি কিন্তু জীবনে গ্রামার, এখন যেমন সবখানে স্কুল কলেজে V1 V2 সাবজেক্ট অবজেক্ট, এটা আমি জীবনেও পড়াইতাম না। আচ্ছা, আমি মিনিং খালি বুঝাইতাম, সেন্টেন্সের মিনিং, ওয়ার্ডের মিনিং। টেন্স পড়াইতেন হয়তো। মানে কখন আমি এটাও বলি নাই যে এটা এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা বলেন। আমি কখনোই, আমি এখন এগুলো নিয়ে চিন্তা করি কেন। এখন তো আমি আরো পরিপক্ক, আরো ম্যাচিওর হইছি, এখনো আমি গ্রামার পড়াই না, আমি অর্থ দিয়ে পড়াই। আচ্ছা, হ্যাঁ। তো ওই হলো শুরু। তারপরে 93-তে আমি ওই যে জিম্যাটে ওয়ার্ল্ডের টপ স্কোর করি। জিম্যাট গ্রেটার দ্যান 99 পার্সেন্টাইল। স্কোর কত ছিল জিম্যাটের? জিম্যাট পরীক্ষাটা তো হয় 800-তে 740। ওরা তো একটা পার্সেন্টাইল স্কোর দিয়ে দেয়, গ্রেটার দ্যান 99%। তার মানে আপনি টপ 1% এর মধ্যে ছিলেন। আচ্ছা। এবং তখন আমেরিকানদের এভারেজ স্কোর ছিল 530, আমার ছিল 740। আচ্ছা। এই জিম্যাটও কিন্তু এখন যেমন সবাই আইএলস দেয়, আইএলস দিতে যেই বাঙালির খবর হয়ে যায়, এই বড় বড় প্যাসেজ থাকে, রিডিং প্যাসেজ, তখনও যেটা কম্প্রিহেনশন আর কি। হ্যাঁ, কম্প্রিহেনশন। তো জিম্যাটও এরকম কঠিন প্যাসেজ থাকে, কিন্তু আরো অনেক কঠিন। আচ্ছা। আর থাকে সেন্টেন্স কারেকশন, ক্রিটিক্যাল রিজনিং, সবই ইংলিশ। এক একটা সেন্টেন্স হয়তো 4 লাইন লম্বা, এত বড়, আর কিছু ম্যাথ। তো ওই স্কোরের জন্যই আমি মন বসু স্কলারশিপ পাই, জাপান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি, আইইউ, যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপান। তারপর কিন্তু এমবিএ করে তারপরে তো ঢাকা ইউনিভার্সিটির টিচার হই, আইবিএ টিচার হই। জি।
স্যার আমি যদি স্যার ওই যে 740 যে স্কোর ছিল জিম্যাটের, সেটার সিক্রেটসটা যদি স্যার সবাইকে বলেন যে কিভাবে এটা 740 করলেন আউট অফ 800। এটা নিয়ে আমিও খুব চিন্তা করছি মানে এখন অনেক সময় অনেকে ক্লাসে আমি আমি এখন যেমন আমি রেগুলার একটা গত 3 দিন আগেও নিছি একটা স্পেশাল ক্লাস নেই, ক্লাসটার নাম দিছি আমি ইশ ক্লাস। আচ্ছা, ইশ নামটা এটা হলো ক্যারিয়ার নিয়ে, ইংলিশ নিয়ে, লেখাপড়া নিয়ে। আগে আমি বলতাম ক্যারিয়ার ক্লাস, কিন্তু বছর 10 আগে একটা স্টুডেন্ট ক্লাসের পরে এসে কমেন্টে ফিডব্যাকে লিখছে, স্যার আমি আসলে ভাষা খুঁজে পাইতেছি না, কি বলবো, খালি লিখলাম ইশ। এই ক্লাসটা যদি আমি 5টা বছর আগে পাইতাম, জীবনটা অন্য জায়গায় চলে যেত। আফসোস থেকে। এখন ওই তো এরকম আবার কোন একটা ক্লাসে অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, স্যার আপনি যে ইংলিশে দক্ষ হলেন আপনি কিভাবে শিখলেন? হ্যাঁ, তখন আমি ওইটাই যে আমার 740 কিভাবে, তো আমি তখন বলি দেখো আমি আরেকভাবে বলি, আচ্ছা আমি যে ইংলিশে দক্ষ হইলাম আমি কি সাইফুসের কোচিং করছি, আমি কি সাইফুস স্যারের বই, তা তো না। ইংলিশ শিখতে সাইফুস লাগে না, কিন্তু আমি এখন ইংলিশকে মানে সব সাইফুসের বইয়ের মধ্যে নিয়ে আসছি, যাতে আমার বই পড়া মানে আমার কাছে পড়া। এখন আমি এটা নিয়ে চিন্তা করছি যে আমি কিভাবে দক্ষ হইলাম। আমি স্টুডেন্টদের যেটা বলি, আমি যেটা চিন্তা করে বুঝছি, ছোটকাল থেকে আমার আসলে খুব বই পড়ার অভ্যাস, বাংলা বই, ইংলিশ বই। তো আমাদের বাসা ছিল ফুলার রোডে, আমার আব্বাও ঢাকা ভার্সিটির টিচার ছিলেন, ওই ঢাকা ইউনিভার্সিটি কোয়ার্টারে ফুলার রোড, ওই টিচার্স কোয়ার্টার, ব্রিটিশ কাউন্সিলের পাশে, ব্রিটিশ কাউন্সিলে গায়ে লাগানো একদম ওই দেয়ালি, আমরা দেয়াল টপকে ব্রিটিশ কাউন্সিলে যাই, খুব খুশি ছিল। এবং বিশেষ করে আমার যেটা মনে আছে 6, 7, 8 থাকতে আমি ব্রিটিশ কাউন্সিলের হাজার হাজার গল্পের বই পড়ে ফেলছিলাম। এবং তখন তো আমি ইংলিশে তখনো দক্ষ হইনি, আমি কষ্ট করে ডিকশনারি ঘাটতাম। কিন্তু এখানে একটা ব্যাপার, এখনো আমি স্টুডেন্টদের বলি, আমি কিন্তু জীবনে মানে অক্সফোর্ড কেমব্রিজ ইংলিশ টু ইংলিশ ঘাটতাম না, এখনো ঘাটি না। আচ্ছা, হ্যাঁ, আমি সবসময় বাংলা অর্থ, বাংলা ডিকশনারি। কেন, এটা একটু ভালো বোঝা দরকার। তুমি হলাম বাঙালি, বাংলাদেশি, ছোটকাল থেকে আমার ব্রেন কি দিয়ে ভরা, বাংলা দিয়ে। আমার মূল বাংলা, শিকড় বাংলা। আমার শিকড়ের সাথে সম্পর্ক রেখে যখন নতুন জিনিস শিখবো, অটোমেটিক্যালি এটা ব্রেনে ঢুকে যাবে। তো আমার ছোটকাল থেকে আমার ওইটাই, আমি বড় হয়ে আমি স্টুডেন্টদের বলি, দেখো আমি যে জিম্যাট পরীক্ষা বা টোফেল, জিআরই সবকিছু ভালো করছি, এটা তো এমন না আমি স্কুল জীবন, কলেজ জীবনে খুব বেছে বেছে পড়ছি যে আমি বড় হয়ে জিম্যাট দিব। জিম্যাটের ইংলিশ শিখতে হবে, এটাই কিন্তু বাংলাদেশকে ধ্বংস করছে। যে আমাকে বলে, স্যার আমি তো অমুক নিয়োগ পরীক্ষা দিব, আমাকে প্রাইমারি নিয়োগের ইংলিশ দেন, অমুক ইংলিশ দেন, অমুক ইংলিশ দেন। বললাম না, দেখো এটাই তোমার ভুল কনসেপ্ট। ইংলিশ মানে ইংলিশ মানে ইংলিশ। তুমি ইংলিশ শিখো, গ্রামার বা পরীক্ষা তোমার পিছনে দৌড়াবে। এখন তুমি বাঙালি খালি কমনের পিছনে দৌড়ায়। এটাও আমি বলি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই কমন সিস্টেমটা দেশকে ধ্বংস করছে। ফিজিক্স হোক, বায়োলজি হোক, বাংলা হোক, গণিত হোক, কমন। তার মানে কি, আমার বিদ্যার দৌড় কতটুক, আমি এইটা পড়ছি। এই যে ও লেভেল আইএস, পৃথিবীতে যে বিদেশে যে পড়াশোনা, ওখানে কি কমন আসে না? দুনিয়ার কনসেপ্ট হলো আমি বুঝে বুঝে পড়বো, যাই আসবে আমি পারবো। স্যার এখানে আমি একটা জিনিস অ্যাড করি, আপনি যেটা বললেন যে সবকিছু বাংলাতে চিন্তা করতে কিংবা মানে না, এটা একটু বলি, বাংলাতে চিন্তা করা না, মানে সাপোজ whenever I read an English book, হ্যাঁ, আমি কিন্তু এগুলা কিন্তু পড়ার সময় আমরা বাংলা চিন্তা করি, আমরা কিন্তু করি না। আমি বলছি প্রথম যখন শিখবো, শেখার সময় সাপোজ তুমি যদি চাইনিজ শিখি, রাইট, এখন আমি যে বলি এই গতি তেমই দেশকা ইচি নিসান শিয়ন গোরু কুশিচিনান হাচি কুতাসে কনিচা চ্যাং ব্যাং ড্যাং, জাপানিজ বুঝবা না, 1.5 ঘন্টা যদি বলি এটা হবে না, হবে না। when I am learning the language, তখন আমাকে বাংলায় বুঝাই দিতে হবে, মিডিয়ামটা বাংলা থাকবে, মানে শেখাটা একবার শেখা হয়ে গেলে I need not think in বাংলা, আমার বাংলা চিন্তা করার দরকার নাই। রাইট রাইট, জি, তোমার এই কথাটাকে অনেক সময়, কারণ অনেকে স্যার বলে যে think in English, রাইট, ওই think in English কথাটা ঠিক আছে, কিন্তু learn through your mother tongue, এটা গুরুত্বপূর্ণ। জি জি স্যার। তো আমার ওই জিনিসটাই কাজে লাগছে, স্টুডেন্টদের বলি আমার রিডিং হ্যাবিট ছোটকাল থেকে আমি বুঝে বুঝে যে বুঝার চেষ্টা করতাম। আর যেমন টিনটিন কমিক্স, হ্যাঁ, আমার এখন মনে হচ্ছে আমি ছোটকালে যখন 78, 79, 80 সালে 8, 9, 10-এ পড়ি, ওই তখন ছিল স্টেডিয়ামে মারিয়া একটা দোকান ছিল, আর টুকটাক নিউ মার্কেটে টিনটিন কমিক্স, তখন তো বাংলায় হয় নাই, দোকানে ইংলিশ, তো দোকানে যায় দাঁড়ায় পড়তাম। তখন তো টিনটিন কমিক্স তো অনেক দাম, পরে তো বাংলা হইছে, ওই যে কলকাতা থেকে পাবলিশ হইছে কিছু বাংলা। কিন্তু আমার ওই যে কষ্ট করে যে ইংলিশ পড়ছি, ওইটাই আমার আলটিমেটলি বাকি জীবন কাজে লাগছে, মানে বেস হিসেবে কাজ করছে। হ্যাঁ, আর এখনকার স্টুডেন্টরা যে
এই যতই কোর্স করুক, সাইফুরসে করুক, যেই যাই করুক, এটা আমি গত 15 বছরের গবেষণা, দেখা যায় যে সে কিন্তু সব ভুলে যায়। ভুলে যায়, হ্যাঁ। মানে অনেক সময় স্টুডেন্টের দেখা হয় যে স্যার আমি 10 বছর আগে কোর্স করছিলাম, তখন খুব শিখছিলাম, সব ভুলে গেছি। কারণ স্যার তার তো চর্চা নেই। ওই তো চর্চা নাই। হ্যাঁ, এখন চর্চাটা এটাই হলো, এটা চর্চাটা কিভাবে করবে, মানে একটু বলি, যে এখন ইংলিশে দক্ষ হলো, কোর্স টোর্স করলো, আইএলটিএস ভালো করলো, সে বিদেশ চলে গেল, তার একটা চর্চার সুযোগ আছে বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। লন্ডন বা কানাডা, টরন্টো, এখানে ওখানে তার ফোর্সফুলি, হ্যাঁ, 90%ই তো আসলে যাইতেছে না, হি ইজ রিমেইনিং ইন বাংলাদেশ। হ্যাঁ। আমি সাইফুর স্যার, আমি কি হাটে মাঠে ঘাটে, দোকানে বাজারে, বাসে আমি ইংলিশ না বলতে পারবে না। ফলে আসলে কিন্তু যারাই শিখতেছে বেশিরভাগই এটা নিয়ে অনেক দীর্ঘদিন চিন্তা করে, আমি তো আমাকে দিয়ে চিন্তা করছি, আমি ইংলিশ, আমি তো কোর্স করি নাই, আমি তো রাস্তাঘাটে ইংলিশ বলি না, আমি কিভাবে দক্ষ হলাম? থ্রু রিডিং। আসলে হলো রিডিং রিডিং রিডিং। আমি স্টুডেন্ট আমাকে বলে স্যার আমার তো স্পিকিং পার্টনার নাই, কার সাথে প্র্যাকটিস করব? আমি বলি আওয়ার বুকস আর ইউর স্পিকিং পার্টনার। তুমি দেখে দেখে বইগুলি পড়বা, তোমার এটা প্র্যাকটিস হবে। হ্যাঁ, নাহলে কখন কোন পার্টনার পাবো, কখন কথা বলা হবে। হ্যাঁ স্যার, আমরা ওইটাতে ফিরে যাই। আপনি স্যার মনোবসু শেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করলেন। হ্যাঁ, আইবিএ তে জয়েন করলেন। স্যার আমরা ওখান থেকে শুরু করি। আপনার তো আইবিএ তে জয়েন করার পরে, তো তাহলে জয়েনিং এর আগের একটা ঘটনা হলো, এখানে একটা শিক্ষণীয়, মানে এই যে ইন্টারভিউ দেওয়া, ভাইভা দেওয়া, হ্যাঁ, ওখানে আমি একটা টেকনিক খাটাইছি, এটা অনেক জায়গায় বলি। মানে যেহেতু অনেকে বিসিএস টিসিএস কত চাকরি সব আমার টেকনিক ছিল যে সাপোজ যে কোনো বোর্ডে ঢোকার পরে, হ্যাঁ হ্যালো হাউ আর ইউ, ইউর সাইফুর, হ্যাঁ তুমি সাইফুর স্যার, এই আচ্ছা, সো তুমি এমবিএ করছো, সো হোয়াট ওয়াজ ইউর থিসিস, সাপোজ এই যে একটা প্রশ্ন। তো মাই থিসিস ওয়াজ দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য জাপানিজ টেকনোলজি বা জাপানিজ ম্যানেজমেন্ট ইন বাংলাদেশি কনটেক্সট, এন্ড আই ডিড দিস। আমি আমার থিসির উপর 15 মিনিট গান গায়ে গেলাম, তো থ্যাংক ইউ, চাকরিটা হয়ে গেল। মানে এটাই বলতেছি আমি, যে আমি যদি যে হোয়াট ওয়াজ ইউর থিসিস, হ্যাঁ মানে তুমি কি নিয়ে গবেষণা করছো, কি নিয়ে এমবিএ, মূল আমি যদি বলতাম মাই থিসিস ওয়াজ অন জাপানিজ ম্যানেজমেন্ট, তারপরে চুপ হয়ে গেলাম, তো উনি কি আমাকে আবার একটা প্রশ্ন করবে না? আমার এটা খুব একটা গুরুত্ব, ইজি টেকনিক, যে যেই প্রশ্ন, আমাকে আগে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে, আমি যেই প্রশ্নটা করবে ওই প্রশ্নের দিয়ে আমি যাতে 10 মিনিট একটানা ইংলিশে বকর বকর করে যেতে পারি, হ্যাঁ, এবং কনভারসেশনটা চালাই যেতে পারি। আমি একলাই বলবো, এবং এটা আমার চেনা জানা ঘনিষ্ঠদের যাদেরই বসে, ওরা বিশেষ যেখানেই দিছে, হ্যাঁ দেখা যায় বুলেটের মতো হয়ে গেছে। মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক। মানে অন্য সাধারণত ভাইভা বা ইন্টারভিউ টেকনিক অনেকে বলে যে জাস্ট যতটুকু জিজ্ঞেস করবে অতটুকু আনসার দিয়ে চুপ হয়ে যাবা, আমি বললাম না। এটা স্যার আমি স্যার একটু অ্যাড করি, মানে আমার রিসেন্ট এক্সাম্পল, আমার কয়েকজন ফ্রেন্ড, ওরা হচ্ছে ইউএস এর এমবাসিতে ইন্টারভিউ দিছে ভিসার জন্য, যারা এরকম কাট মারমার উত্তর দিছে যে তুমি যাবা, ইয়েস, তুমি এটা করবা, ইয়েস, নো, যারা এরকম করছে তারা রিজেক্টেড হয়েছে, আর যারা কনভারসেশনটা মানে লেনদেন করছে তারা কিন্তু ভিসা পাইছে। তো স্যার আপনার এই টেকনিকটা আসলে মানে সব জায়গায় প্রযোজ্য। এবং এটা আমার একটু মনে পড়লো, এটা ওই যে 92-93 এর একবার একজন, সে আমরা যেখানে পড়াতাম প্রথম যে শুরু যেখানে পড়ানো কোচিং এ, তো ওইখানে আরেকজন টিচার, সে একদিন সন্ধ্যায় এসে বলতেছে স্যার সাইফুর ভাই দেখেন আমার কিন্তু ভিসা হয়ে গেছে। কেমনে ইউএসএ ভিসা? সে ইয়াং তখন, সে বললো যে আমার এক চাচাতো ভাইয়েরই ছিল ইন্টারভিউ, ওটা বললো যে তুইও চল, তা আমিও অ্যাপ্লাই করে গেছি। তো সে বলতেছে আমার সামনে আগে যে বিজনেসম্যান ছিল অনেক ডকুমেন্ট, সে হয় নাই, আমাকে যখন ডাকছে যে where are your documents, সে বলতেছে, আমি মজা করে উত্তর দিচ্ছে, well what documents do you want, this is Bangladesh, I can show you anything। ওই ব্যাটাও মজা পেয়ে গেছে, আরে তারপর ভিসা দিয়ে দিচ্ছে। মানে আমেরিকানরা এটা খুব আবার অ্যাপ্রিশিয়েট করে, হ্যাঁ এই ধরনের এটাকে অ্যাপ্রিশিয়েট করে। তো আমার তারপরে আইবিএ তে হওয়ার পরে এই আইবিএ তে পড়ানোকালীনই 99 থেকে 2002, তো তখন আমি ইংলিশও তো পড়াই পার্সোনালি ছোটখাটো ভাবে। তো আইবিএ তে কোন সাবজেক্ট নিতেন? আইবিএ তে আমি অপারেশনস রিসার্চও, আবার এই ধরনের অপারেশন ম্যানেজমেন্ট, হ্যাঁ। তো ওই বিবিএমবি এর এই সাবজেক্ট প্লাস আমি ইংলিশ ওই যে বাইরে পার্সোনালি, তখন আস্তে খেয়াল করলাম আমার তো বেশি ভালো লাগতেছে ইংলিশ পড়াতে। আচ্ছা, তখন আমার মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কি করব। তখন আরো চিন্তা করে দেখলাম যে ঢাকাবাসীর টিচার, এই প্রেস্টিজ দিয়ে আমার মনে শান্তি আসবে না, মনের মতো একটা লাইন পেয়ে গেছে ইংলিশ,
তখন ঢাকা ভার্সিটি টিচারের চাকরি ছেড়ে দিয়ে এই সাইফুস শুরু করি। এবং তখন কত তো সালে স্যার এটা আমি এটা? স্টুডেন্টদের বলি, কত সালে স্যার? এটা 2002 এর সেই মার্চ এপ্রিলের দিকে চাকরিটা ছেড়ে সাইফুস নাম দিয়ে। জি স্যার। তার আগে তো আমি স্টুডেন্টদের ওইটাই বলি, মানে তখন তো আমার আব্বা জীবিত ছিলেন, সবাই আমার আত্মীয়স্বজন বিরোধিতা, আরে তুমি ঢাকা ভার্সিটি যেটা আইবি এর স্টুডেন্ট হওয়াটাই তো একটা ভাগ্যের ব্যাপার। বা এখনো তো ঢাকা ভার্সিটি আইবিএ তে, এটা আমি ক্লাসেও বলি আমার ক্লাসে, যে দেখো যে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয় 1 লাখ, ইঞ্জিনিয়ারিং এ হাজার হাজার, অথচ আইবিএ দেশের সেরা ডিগ্রি, মানে প্রাইভেট সেক্টরে চাকরির দিক থেকে এমবিএ তে দেয় মাত্র 2,500, বিবিএ তে 6,000। এত কম কেন? অথচ সরকারি হিসেবেই অনার্স মাস্টার্স করা বেকার আছে, বা জব মার্কেটে প্রায় 40 লাখ, বিসিএস দেয় 4 লাখ, তাহলে কেন 2,500? অথচ যেখানে জব গ্যারান্টি। তার মানে কি আইবি কে দেখলে বাঙালি ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি যে এটা ভর্তি পরীক্ষার ইংলিশ এত কঠিন, আমার দ্বারা হবে চান্স না, পাবে না। হ্যাঁ, তাহলে আমি ছিলাম ওইখানকার টিচার, আমি টিচারের চাকরি ছেড়ে দিছি, যে দূর তোরে আমার চাকরি দরকার নেই, আমি ইংলিশ পারি। তাই আমি স্টুডেন্টদের জন্য বলি যে এটা বলি যে দেখো, তোমার যেটা ভালো লাগে, তোমার দক্ষতার সাথে, তোমার মন মেজাজের সাথে যেটা যায়, ওই স্কিল যদি থাকে আর ওইটা যদি বেছে নেওয়ার সুযোগ থাকে, ওই চাকরি বা ওই পাদ বা ওই ব্যবসা, তাইলে তুমি ওদিকে চলে যাও। হ্যাঁ। যেমন আমার সিনিয়র আত্মীয় স্বজন, চাচা বাবা সবাই বললেন তুমি আরো সিনিয়র হও, তারপরে রিটায়ার, বা তারপরে বললাম তখন তো আসলে সময়ও থাকবে না, ওই সাহসও থাকবে না। আমি যা এইটা তো এইটা খুব গুরুত্ব। ইংলিশে একটা কথা আছে, এটাও পাইছি যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং ইউ ডোন্ট লাভ। এটা আমেরিকান একজন ডাক্তার বলছিলেন, উনি ডাক্তারি পেশাতে ঢুকছিলেন, তার যে বাবা মার চাপে, এই তোকে ডাক্তার বাংলাদেশে যেটা, তো উনি বাধ্য হয়ে ডাক্তারি হয়েছিলেন। তারপর কিছু প্র্যাকটিস করে উনি এটা ছেড়ে ওনার একটা হবি ছিল, ওখানে চলে গেছেন। তো ওনার ওই কথা ছিল খুব সুন্দর, লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড এভরি ডে ডুইং সামথিং আই ডোন্ট লাভ। মানে জীবনটা এত ছোট যে প্রতিদিন কাটাতে পারবো না, এমন একটা কাজ করে, এমন একটা পেশা নিয়ে, এমন একটা চাকরি করে যেটা আমার ভালো লাগে না। হ্যাঁ, তো আমিও চিন্তা করলাম, আমি যদি আইবি তে থাকি, আমি হয়তো একসময় প্রফেসর হব, কিন্তু মনে মনে বাকি জীবন তো আব্বারে গাইল দিব, আমার একটা মনের মতো কাজ করতে দিল না। এই জন্য এটা আর জীবনের সুযোগ বা এটা তো মুহূর্তটা সবসময় আসে না। হ্যাঁ, এবং আল্লাহর মতো তখনও যে সাইফুস দ্রুত ফ্লারিশ করলো, একটা কারণ হলো 2002 এর মার্চ এপ্রিলে আমি শুরু করলাম সাইফুস নাম দিয়ে। তো ওই যে 2001 এর 9/11 হলো, টুইন টাওয়ার ধ্বংস হলো, তখন আমেরিকা বন্ধ হয়ে গেল, টোফেল ড্রপ খেয়ে গেল, আবার এদিকে তখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সুযোগ সুবিধা বাড়লো, আইএলটিএস একটা বুম করলো। আবার আইএলটিএস টা কিন্তু কঠিন প্যাসেজের কারণে, ওই জন্য সব মিলে আলহামদুলিল্লাহ ওই সময় থেকে আপনি শুরু করলেন 2002 থেকে। স্যার, একটা বিষয় জানতে চাই, আমরা এসএসসি দেই, এসএসসি দেওয়ার পরে ইংরেজি শিখি, এইচএসসি পাস করি, আবার ইংরেজি শেখার কোর্সে ভর্তি হই, অনার্স কমপ্লিট করে আবার ইংরেজি শেখার কোর্সে ভর্তি হই। অফিসে যখন যাই, যখন ম্যানেজার লেভেলে আমার, যখন ইন্টারন্যাশনাল লেভেলে মিটিং এর গুলোতে আমি চ্যালেঞ্জিং ফেস করি, তখন আবার ইংরেজি শেখার জন্য ভর্তি। এই যে স্যার, আমি আমার জীবনের শুরুতে স্কুলে ভর্তি হয়ে ইংরেজি শিখলাম, এসএসসির পরে ইংরেজি শিখলাম, এইচএসসির পরে শিখলাম, অনার্সের পরে শিখলাম, আবার অফিসে গিয়েও এখন ইংরেজি শিখছি, ইংরেজি শেষ হয় না কেন শেখা? এটা শেষটা কোথায়? তো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সিস্টেমটা গলদ। মানে গলদ বলতে, এই যে এসএসসি এইচএসসি, এই এসএসসি এইচএসসি তে আমরা কি শিখি? অ্যাক্টিভ প্যাসিভ নারেশন ভয়েস অ্যাপ্রুভ প্রিপোজিশন আর্টিকেল, এ হবে না এন হবে, টু না আইএনজি, এভারেস্টের আগে দা বসবে, এই যে গ্রামার কেন্দ্রিক পরীক্ষা, এই সিস্টেমটাই দেশকে ধ্বংস করছে। যে পৃথিবীর কোন দেশে গ্রামারের পরীক্ষা হয় না, পরীক্ষা হয় ভাষার। ওই যে বারবার বলতেছি, যেমন আমাদের দেশে ও লেভেল যে পরীক্ষা ইংলিশ, ওখানে কিন্তু কোনো গ্রামার নাই, ওখানে কিন্তু বড় বড় প্যাসেজ। আর আইএলস বড় বড় প্যাসেজ, কোথাও এই যে অ্যাক্টিভ প্যাসিভ কোথাও নাই, জিআরই, জিমেট, স্যাট, টোফেল। তো এই সিস্টেমটাই গলদ, ফলে বাধ্য হয়ে, এবং আমরা খালি মানে এটা যে একটা ল্যাঙ্গুয়েজ, এবং আমি এই ল্যাঙ্গুয়েজকে আমার সারা জীবনই লাগবে, ওই চিন্তা আমরা করি না। হ্যাঁ, এই জন্য ম্যাট্রিকের আগে একবার, আর ওই যে সারা জীবন ওই যে মডেল টেস্টের কোশ্চেন, সলিউশন, সাজেশন, এই কারণেই যে বারবার আমরা মুখস্থ করি, পাস করি, আর তারপরে ভর্তি পরীক্ষা 90% ফেল করতেছে। এবং চাকরির প্রেক্ষাপট আমি আরেকটু বলি, যে এটা যেহেতু আমরা এই লাইনে কাজ করতেছি, এটা অনেকে জানে না। এই যে বাংলাদেশের যে মানে যেমন দুর্নীতি, এটার কারণে তো দেশের ক্ষতি হয়। আরেকটা বড় কারণ ইংলিশ,
এই যে সাপোজ পদ্মা ব্রিজ বা যখন যমুনা হয়েছে, এই যে বড় বড় যে প্রকল্প হয়, জি স্যার, তখন বাংলাদেশ সরকার ওই চায়না হোক, আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, বিভিন্ন দেশের সাথে একটা বা কোম্পানির সাথে চুক্তি করতে হয়, চুক্তি করে এগ্রিমেন্ট এক করে একটা নেগোসিয়েশন করে, চুক্তিতে হ্যাঁ হয়তো অনেক নিয়ম কানুন লেখা থাকে, অনেক শর্ত টর্ত, হয়তো Policy 300, থাকে, 500, হ্যাঁ। 700 পেজের চুক্তি। ক্লস থাকে, হ্যাঁ এখন এই যে 500 পেজ, এটা কি বাংলায় লেখা থাকে? ইংরেজিতে। ইংলিশে। কারণ আমাদের সচিব মহোদয়রা ওই 500 পেজ ইংলিশ পড়ে যে বুঝবে, এই ক্ষমতা বাঙালির নাই। নাই। আহা। হ্যাঁ, ফলে কি হয় যে হ্যাঁ Signature ম্যাডাম করে দিল। দেশ উদ্ধার হয়ে যাবে, এটা সাইন করলাম। একটা তো হলো দুর্নীতির কারণে ক্ষতি। আর তারপরে কি হচ্ছে, এটা যেমন আমি এটা জানি বলে একটু বলি, যেমন যমুনা ব্রিজ যখন হলো 20-25 বছর আগে, জি এটা হিউন্দাই বা দাইয়ু কোন কোম্পানি জানি করছিল তখন। তার কিছুদিন পরে ছোট ছোট ফাটল, অল্প সূক্ষ্ম, তখন সরকারের তরফ থেকে বলা হয়েছে তোমরা এটা মেরামত করোই করো। তখন তারা বলছে না আমাদের টাকা দিতে হবে, তখন বলছে না এটা তো তোমাদের করার কথা। তখন তারা বলে যে না তোমরা তাহলে রিড দ্য কন্ট্রাক্ট, চুক্তি পড়ে দেখেন। তখন চুক্তি পড়ে দেখা যায় মানে সূক্ষ্ম এমন কিছু কথাবার্তা যে এই সরকারকেই টাকা দিতে হবে। হ্যাঁ, এবং আরেকটা ঘটনা বলি, মানে মুখ্য কথা ওই চুক্তি যে ইংলিশে লেখা, বাঙালি তো পড়ে না, তো এটা বোঝার ক্ষমতা নাই। হ্যাঁ, এবং তাহলে আরো এটা তো সরকার, প্রাইভেট কোম্পানি গ্রামীণ ফোন, ওই 95 সালে যখন গ্রামীণ শুরু হয় তখন টেলিনর, ওই যে তারা তো পার্টনার্স, জি তো ইউনুস সাহেব কিন্তু তাদেরকে বলছিলেন যে তোমরা তো এই মানে 10 বছরের মধ্যে তোমরা তোমাদের সব শেয়ার বিক্রি করে go. চলে গেল। তারপরে এটা কিন্তু 2006 দিকের ঘটনা। তারপরে যখন ইউনুস সাহেব যখন ওই শেয়ার বিক্রির কথা তুলছেন, তখন ওরা বলছে রিড দ্য কন্ট্রাক্ট, কোন চুক্তি। তখন চুক্তি পড়ে থাকে যে একটা কথা আছে যে টেলিনর হ্যাজ অল দ্য ইন্টেনশন অফ সেলিং দেয়ার শেয়ার বাই 2006 বা 5 ইত্যাদি। কথাটা হলো হ্যাজ অল দ্য ইন্টেনশন। ইন্টেনশন মানে কি? নিয়ত, নিয়ত, হ্যাঁ ইচ্ছা আছে। ইচ্ছা আছে কিনা, হ্যাঁ নিয়ত আছে আমার। এটা কি মামলা করলে বাইন্ডিং? এটা তো কোনো ফোর্স না, ফোর্সড কথা যে না। এই must, একটা হ্যাঁ। লাইন, একটা শব্দের কারণে, একটা লাইনের কারণে এই যে এখনো ওরা লভ্যাংশ নিয়ে যাইতেছে। আচ্ছা তাইলে এটা তো আমি এই লাইনে কাজ করি বলে আমরা ভিতরে অনেক কিছু, যেমন আরেকটা উদাহরণ আমি দেই, এই বছর 6-7 আগে ওই প্রধানমন্ত্রীর একটা প্লেন, তারা লন্ডন যাইতেছিলেন, তো প্লেনের তেল কি জানি বের হয়ে যাইতেছিল, পরে এটা ওই মস্কোতে না কই জানি এমার্জেন্সি ল্যান্ড করছে। তো এখন পরে সমাধান হয়েছে বা ইত্যাদি, পরে যে ইঞ্জিনিয়ার তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কিন্তু আমি কিন্তু মূল ব্যাপারটা বুঝছি, ঘটনা কি হয়েছে। কেন আমরা আবার এই যে জাহাঙ্গীর গেট পুরান এয়ারপোর্টে ওখানে যে আর্মি এভিয়েশন, ওইখানেও আবার কিছুদিন আমরা ইংলিশ ট্রেনিং করাইছি, যারা কিনা টেকনিশিয়ান, তারা হলো বিএসসি পাস, তারা পুরো আর্মির না, বিএসসি পাস, তারা টেকনিশিয়ান হিসেবে। ওই যে আর্মি এভিয়েশন হলো আর্মিদের অধীনে কিছু হেলিকপ্টার আর প্লেন আছে, ওগুলো করার জন্য এদের যে ওই প্লেন বা হেলিকপ্টার মেইনটেনেন্সের যে ম্যানুয়াল, এই মোটা মোটা, এবং এদের ট্রেনিং পরে বিদেশ হয়, তো তাদেরকে ইংলিশ শেখানো আমরা কিছুদিন। তা আমিও যে কিছু ক্লাস নিয়েছিলাম, তা আমিও কিন্তু তখন ওই যে বুঝতে পারছি এরা খুবই দুর্বল, এই কিছু পড়ে বুঝতেছে না। তা এখন ওই যে প্রধানমন্ত্রীর প্লেন হয়েছে, মানে কি হয়েছে, ওই যে নাট বল্টু যে টাইট দিতে হবে, কিছু একটা করতে হবে, আমাদের টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা দুর্বল, সে ওটা ওই ম্যানুয়াল পড়ে তো সে বুঝে নাই। আচ্ছা তো এইটা আমার কথা সারাংশ, যেটা মানে আসলে ইংলিশের সমস্যাটা বাংলাদেশে খুব গভীর, মানে ল্যাক অফ ইংলিশ, অনেক ধরনের আমরা যে বিদেশি কমপ্লিকেশন। কোম্পানির সাথে, বিদেশি সরকারের সাথে নেগোসিয়েশন বা যত চুক্তি হয়, যত প্রজেক্ট হয়, এগুলোতে হেরে যাই। দুর্নীতিও আছে, ওটা আরেক ব্যাপার। বাকি এই সিম্পল ইংলিশের কারণে আমরা পারতেছি না। এটা সমাধানটা কি? তো একটা মানুষকে যেন এত স্টেপে স্যার ইংরেজি না শিখতে হয়, সে যেন জীবনের শুরুতেই ওই ইংরেজিটা শেখে, যেটা দিয়ে তার নিজের জীবনের পরিবর্তন করতে পারে এবং দেশের এই সকল সমস্যা সমাধান করতে পারে। একটা সমাধান হলো আমাদের মানে সরকারের তরফ থেকে যেটা, পরীক্ষা পদ্ধতিটা পুরো চেঞ্জ করতে হবে ইংলিশের। এবং এটা কিন্তু খুব সহজ। মানে সহজ কি, মানে ওই যে ও লেভেলে যেরকম থাকে, একটা 10 লাইনের একটা প্যাসেজ থাকবে, ওইটা পড়ে ওটা আনসার করতে হবে। আর এখন কি ইন হয়, অন হয়, এই খালি মুখস্থ করে। হ্যাঁ, এই সমাধান হলো মানে বাংলাদেশের বা বাঙালির আমরা তো সবসময় খালি পরীক্ষা কেন্দ্রিক করে পড়ি, পরীক্ষায় আসবে নাকি। তো পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ করলে এরা বাধ্য হয়ে এটা তখন কিছুটা উপকৃত হবে, ফোকাসটা চেঞ্জ হয়ে যাবে, ফোকাসটা চেঞ্জ হবে। আমার তো তাহলে বোঝা দরকার। হ্যাঁ, আর এখন তো সে না বুঝা মুখস্থ করে করে কমন ফেলায় হয়ে যাচ্ছে। আর
আরেকটা সমাধান যেটা আমি একটু দেখাই দিই তাহলে, জি। মানে আমি অনেক গবেষণা করে 2টা বই লিখছি। জি স্যার। এটা হলো ইংরেজি, এটা হলো ইংলিশের ফাউন্ডেশন। জি স্যার। একটার নাম হলো যে, আচ্ছা তার আগে আমি আরেকটু ধরাই দিই। সাপোজ কেজির বাচ্চা, 1-এর বাচ্চা, প্রথম দিন আমি ইংলিশ শেখাবো, অথবা একটা রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক ভাই আসছে জি। যে স্যার আমি তো দুবাই যাবো, সিঙ্গাপুরে যাবো, আমাকে ইংলিশ শিখা দেন। হ্যাঁ, আমি কিভাবে শুরু করে একটু ধরাই দেই। সাপোজ তোমরা হলে আমার স্টুডেন্ট, একদম বাচ্চা, ইউ নো নাথিং। হ্যাঁ, জি স্যার। আচ্ছা প্রথম দিন, হ্যাঁ আমার সাথে একটু বলো, আমি আমি, কোরাস, আমি আমি আই, আই যাওয়া, যাওয়া গো, গো, হ্যাঁ আমার সাথে আমি যাই, আমি যাই আই গো, আই গো আমার সাথে আমি খাই, আমি খাই আই ইট। আই I ইট। eat। এটা শেখা শুরু হয়ে গেল। এই এতটুকুই কিন্তু প্রচলিত পদ্ধতিতে বাংলাদেশে কোচিং, স্কুলে, কলেজে কি হচ্ছে, আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার আছে, গো হলো ভার্ব, ভার্বের ওটা ভেদ আছে। চলো বাবা আগে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকার শিখি। এই ভেদ আর প্রকার শিখতে শিখতেই জীবন শেষ। শেষ, এবং অনেক মানে ডিফিকাল্ট মনে হবে যে হ্যাঁ, তাদের জন্য। ওইটাই এবং নিরাশ। এবং এইটাই কিন্তু আমাদের বইগুলো ওইভাবে, যেমন এই যে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার, মানে একটু বলে দেই, মানে আমার এই 2টা হলো ফাউন্ডেশন। যে আমাদের যে সমস্যা, স্পিকিং পারি না, রিডিং পারি না, রাইটিং পারি না, ইংলিশ বই দেখলে জ্বর উঠে, ভোকালি মুখস্থ থাকে না, কারণটা হলো ফাউন্ডেশন দুর্বল, ফাউন্ডেশন নাই। কারণ এই বইটা শুরুই হলো এই যে আমি আই, এই যে খালি বাক্য আর বাক্য আর বাক্য, মানে খালি বাক্য পড়ে। এটা V1 V2 সাবজেক্ট অবজেক্ট, আই নিড নাথিং অফ দিস। Right. এই যে আমরা বাংলায় সারাদিন কথা বলতেছি, হ্যাঁ। আমরা কি জীবনে চিন্তা করি বাংলা যে আমি গ্রামার কি? এটা অপাদানে সপ্তমী বলবো? নাকি- বাংলা গ্রামার কিন্তু বাংলা ব্যাকরণ তাকে আমি বলি আরো ধ্বংসাত্মক, হ্যাঁ। আরো রিগ্রেসিভ। মানে রিগ্রেসিভ কেন? সাপোজ ওই যে অপাদানে সপ্তমী বা তৎসম, আচ্ছা তৎসম যে কোত্থেকে শব্দটা আসছে, হ্যাঁ, উৎসটা। আচ্ছা এখন ইংরেজির ক্ষেত্রে আমাকে জীবনে ইংলিশ গ্রামারে কি ল্যাটিন, এটা ল্যাটিন না গ্রিক, এটা আছে একটা শব্দ কোত্থেকে আইলো আমার দরকার আছে? না, আমার কোনো সামনে দরকার নেই। পোলাও কর্মা আসছে, আমি খায়া ফেলাই। কারণ পোলাও কোন খাতে উৎপাদন হইলো এটা জানা দরকার দিনাজপুরের নেই। পাইজাম। তো মানে বাংলা ব্যাকরণটা কিন্তু আরো ওরকমই, হ্যাঁ। আরো জাতিকে পিছায় দিচ্ছে সিস্টেমটাই। স্যার এই প্রসঙ্গে একটা কথা জানতে চাচ্ছি। কিছুদিন আগে আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং শিক্ষার সিলেবাস, সেই ক্ষেত্রে ইংরেজির বিষয়ে যে সিলেবাসটা অ্যাড করা হয়, আপনার কাছে কি মনে হয় সেটা কি বাস্তবসম্মত হয়েছে? তো ইংলিশে যেটা করা হয়েছে, একটা হলো 6, 7, 8, 9, হ্যাঁ sir. ওই ক্লাসের বইগুলি সব নতুন। and ওই নতুন বই, ওই বইগুলো যে পড়ানোর টিচার, ওই বইগুলি এমন যেগুলা বুঝে বুঝে পড়াইতে হবে, অর্থ মিনিং ওইটা পড়ানোর ক্ষমতা বাংলাদেশে টিচারদের নাই। নাই। কেন? ওই টিচার নিজেও তো 20 বছর আগে যে টিচার হয়েছেন, উনি তো গ্রামার মুখস্থ করে টিচার হয়েছেন, ফলে উনি সারাক্ষণ খালি গ্রামার পড়ান। আর ওই যে আরেকটু ধরাই দেই যে কেন আমরা ছোট কাল থেকে দুর্বল, জি স্যার। এই যে এগুলো হলো আমার হাতে ক্লাস 1, 2, 3, 4, 5 এর মানে National প্রাইমারি, curriculum হবে। ন্যাশনাল এখন স্যার এই বইগুলো চলছে হ্যাঁ প্রাইমারি। এগুলো চলতেছে, এগুলোর জি কোনো স্যার। চেঞ্জ হয় নাই। জি তো স্যার। এইখানেই এগুলো কিন্তু আমিও আবার জানতাম না। আমি এই যে করোনার লকডাউনে, জি স্যার। লকডাউনটা আমার খুব কাজে লাগছে। লকডাউনে আমি এই 1.5 বছর ইংলিশ নিয়ে খুব গবেষণা করছি যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কেউ গ্রামে বসে একা একা সে বাংলা পড়তে পারলেই হলো, সে যাতে ইংলিশ শিখতে পারে। জি স্যার। তো গবেষণা করে আমরা কিছু বই আমরা লিখছি, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এই যে এখানে মূল কালপ্রিট, এটা আমি ধরাই দিচ্ছি। এই ক্লাস আমি, এটা হলো 1 থেকে 5 একই সমস্যা। এই 3 এর বই, এই 3 এর বই বোর্ডের বই বলে, পুরাটা হলো ইংলিশ। পুরাটা কি? ইংলিশ। ইংলিশ, ইংলিশ টু ইংলিশ, কোনো বাংলা অর্থ ইংরেজি দেওয়া টু নাই। ইংরেজি স্যার। হ্যাঁ, এই যে যেমন ক্লাস 4 এর বই, হ্যাঁ এই যে এটা পুরা ইংলিশ। আর কেন ইংলিশ এটা একটু ব্যাখ্যা করি। এটা ক্লাসে আমি ওইভাবে মজা করে বলি যে ওই অক্সফোর্ড ভার্সিটি থেকে ওহি নাজির হয়েছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে। মানে এটা হলো ওই অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের যারা সাদা চামড়া ইংরেজির ভাষাবিদ পণ্ডিত, ওনাদের একটা মতবাদ আছে। যেমন ডারউইন বিবর্তনবাদ একটা মতবাদ আছে, কিভাবে জীবন হলো, একটা বিগ ব্যাং হলো, জি। তারপরে বিস্ফোরণ, তারপরে এক কোষ, বহু কোষ, বান্দর, মানুষ। আপনি তাদের এই থিওরির মূল হলো কোনো আল্লাহ বিল্লাহ সৃষ্টিকর্তা নাই, এমনি 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 হয়ে সব হয়ে গেছে। গেছে। তো ওই এরকম ভাষার ক্ষেত্রে তাদের মতবাদ হলো কখনো কোনো মাতৃভাষা ব্যবহার করা যাবে না, মাতৃভাষা ব্যবহার করা হারাম, ইংলিশ টু ইংলিশ শিখাইতে হবে। আর এটার প্রমাণ হিসেবেই যে আমাদের 1 থেকে 5 বইয়ে কোনো বাংলা অর্থ নাই।
তো আমি বলি যে এটা ভুল কথা, হ্যাঁ, যে চাইনিজ দিয়ে তো চাইনিজ শেখা যাবে না, তো বাংলায় বুঝাই দিতে হবে মাতৃভাষা দিয়ে। Right. আচ্ছা, এখন ফলে অক্সফোর্ড ভার্সিটি ওহী নাজিল হয়েছে, ফলে বোর্ড অফিসের উম্মতরা, তার মানে বোর্ড অফিসের যারা কর্মকর্তা লেখকবৃন্দ ওই ওহির উপরে আমল করে তারা এই যে ইংলিশ টু ইংলিশ। আচ্ছা, এখন আসল মজাটা বাকি, সাপোজ এটা হলো ক্লাস 3 এর বই, হ্যাঁ, এটা হলো 100 পেজের পুরা ইংলিশ। এখন শুরুতে এক পেজ আছে ইংলিশ বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের শুভেচ্ছা বাণী, চেয়ারম্যান পুরাটা ইংলিশ। Preface, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন এই পেজের উল্টা পিঠে এক পেজ আছে বাংলা, যে নির্দেশনা কিভাবে পড়াইতে হবে, মানে টিচারদের জন্য নির্দেশনা কোন ভাষায়? বাংলাতে। এটা তো ইংলিশ টু ইংলিশ দিল না, তার মানেটা কি? এইটা যদি ইংলিশে দিত, এরকম নাকি স্যার, টিচারদের চাইতে ছাত্ররা বেশি শিক্ষিত? মানে ওই তো, মানে এখানে যে এটা যদি ইংলিশে দিত, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার যারা অনার্স পাস, মাস্টার্স পাস, কমসে কম ইন্টারমিডিয়েট পাস, ওনারা এই এক পেজ ইংলিশ পড়া বুঝতেন না যে আমাকে কি বলা হইলো। তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার, আমি এত দুর্বল, আমি এইটাই বুঝি না, তাহলে আমার বাচ্চারা, আমার ছাত্রছাত্রীরা কেমনে এগুলা বুঝবে? এই কারণে জীবনের প্রথম 5 বছর টেকনাফ থেকে তেতুলিয়া কোটি কোটি বাঙালি গত 50 বছর ধরে কিছুই শিখতেছে না। এই কারণেই গণহারে ভয় ছোটকাল থেকে। এবং গত 7 বছর আগে ব্রিটিশ কাউন্সিলের হাতে বাংলাদেশে প্রাইমারি টিচারদের ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে শিয়ালের কাছে মুরগি পাল্টে দেওয়া ব্যাপারটা। এবং এই কারণে যে বাংলাদেশে যে গণহারে, আমি কিন্তু ওই যে মিডল ইস্ট থেকে, কাতার থেকে, দুবাই থেকে বাঙালিদের SMS পাই সারা দুনিয়াতে। আমার ওই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, স্যার বিদেশে আসলাম, আমি দেখি আমাদের খাটনি অনেক বেশি, বেতন কম, আর ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কানরা, এই যে ফিলিপাইন, এরা তো বেতন বেশি খাটনি কম, কেন? এরা সুপারভাইজার ম্যানেজার, কেন? ইংলিশ পারে। হ্যাঁ, আমাদের দেশের রেমিটেন্সও আরো 3 গুণ হয়ে যেত এই সিম্পলি যদি একটু ইংলিশ পারতো। তো মেল কালপ্রিট যেটা হলো এই বইগুলা, হ্যাঁ, এগুলা। এবং এটা সমাধান একটু বলে দেই, যেহেতু এই যে আমরা ইংলিশ নিয়ে গবেষণা করে আমরা এটা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আল্লাহর কাছে, যদি আমি বলি ক্লাসে মাঝে যে আমি আল্লাহর কাছে আখেরাতে বলবো যে আল্লাহ আমাকে এইটার জন্য আমাকে বেহেশত দাও, আমি আর কিছু চাই না। এইটার বৈশিষ্ট্য হলো, এটার স্লোগানটা হলো, যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ, ইংলিশ শিখবো বাংলা দিয়ে। এটা শুরুটা একটু ধরাই দিই, এটা শুরুটাই হলো এই যে আমি আই, তুমি ইউ, এই যে এগুলা, তারপরে আমি যাই আই গো, আমি খাই আই ইট। হ্যাঁ, এই যে এইভাবে খালি বাক্য বাক্য আর বাক্য। আমি একটু দেখাই দেই, সাপোজ দেখতেও কিন্তু তৃপ্তি লাগতেছে না, শান্তি, কোনো হিজিবিজি না। এবং এইভাবে এই যে বুক 1, বুক 2, বুক 3, আবার প্লে নার্সারি, এইভাবে পুরো একসেট। এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সুখবর যেটা, বহু নুরানি মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন অনেক পড়ানো শুরু করছে। কেন? এই পদ্ধতি কি হয়, আমাদের রাইট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, প্রথম দিন থেকে একটা গ্রামের বাচ্চাও ইংলিশে টকিং শুরু হয়ে যায়। মানে বাচ্চারা তো যে কোনো দ্রুত নকল করতে পারে, আই গো ইউ গো বলা শুরু করে, ফলে এলাকায় একটা প্রভাব পড়ে, আর এই বাচ্চা কেমন ইংলিশ বলতেছে। আর বিশেষ করে এই যে নুরানি মাদ্রাসাগুলোর মাধ্যমে বাংলাদেশে একটা বিপ্লব হয়ে যাচ্ছে, তারাও এই যে এগুলা পড়াচ্ছে এবং দেখা যায় যে মানে সবারই উপকার হচ্ছে। এবং প্রাথমিক যে ইংলিশের ভয়, হ্যাঁ, এই যে এগুলার পড়লে যে ভয় হয়। এবং আরেকটা মজার সুখবর যেটা, এগুলা পড়ার পরে তখন বোর্ডের বই বোঝাটা একদম পানি হয়ে যায়, একদম সহজ হয়ে যায়। স্যার এখানে বুক 1, বুক 2, বুক 3 তারপরে দিলেন, এটা কি স্যার হচ্ছে ক্লাস 1 অনুযায়ী স্যার? না, এটা একটু বলি, মানে ওই ক্লাস অনুযায়ী, মানে আমাদেরটা হলো, এটা প্রশ্নটা ভালো হয়েছে, মানে আমরা, মানে অনেকে জিজ্ঞেস করে আমাদের তো অমুক বোর্ড, ওই বোর্ডের কি বোর্ডের সিলেবাস? আমি বলি যে এইটা হলো ভাষা, এটা হলো ভাষা শেখার বই। মানে বোর্ডের তো বহু আমরা কেরামতি দেখলাম, এগুলোর দ্বারা কি বোর্ডের সিলেবাস পড়ে কি জাতি শিখতেছে? না স্যার, হ্যাঁ, এটা পুরো ভুল পদ্ধতি, বেসিকটা দুর্বল হয়ে যাচ্ছে। আমাদেরটা বললে হলো মানে ভাষার সিকোয়েন্স অনুযায়ী শেখানো। যেমন ওই যে আরেকটু বলি, বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে গার্জিয়ানদের অনেক টাকা খরচ হয় বাচ্চার লেখাপড়ার পিছনে, বিশেষ করে কিন্ডারগার্টেন, এবং ওই সুন্দর সুন্দর রঙিন বাচ্চাদের বই আছে, ফুলের ছবি, ফলের ছবি, কাতল মাছের ইংলিশ কি, হ্যাঁ, তারপরে কলমি শাকের ইংলিশ কি, যেগুলো আমিও জানি না। তারপরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার,
দেখা যায় 3-4 বছর বেশিরভাগ বাচ্চার অনেক টাকা খরচ হয় গার্জিয়ানেরও, কিন্তু 4 বছর পর পেটে মোমো মারলেও বেশিরভাগ বাচ্চা ইংলিশ পারে না। খুব নগণ্য কিছু স্কুল নাম করা বাদে কারণটা হলো সে যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাওয়াই ওয়ান যাবা চিওয়ার বলতেছে, মজা পাচ্ছে, কিন্তু ডাজ হি আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং তো বুঝতেছে না। তা আমি অনেকে আমাকে বলে স্যার আপনি বাচ্চাদের জন্য ওয়ার্ড বুক বের করেন। আমি বললাম যে আরে এই যে আই গো এখানে কি ওয়ার্ড নাই? আমি বললাম যে ওই প্রচলিত ওয়ার্ড বুক দিয়ে ব্যবসা হবে কিন্তু ভাষা শেখা হবে না। এগুলা একদম সিকোয়েন্স, ভাষা শেখার সিকোয়েন্স। এবং এগুলা যেমন দেখা যায় ক্লাস 1 বাচ্চা এই যে এগুলা একবারেই শেষ করে ফেলতে পারে। সে তো একটা আমাদের পদ্ধতির একটা উপকার হলো বাচ্চারা এই যে এখন যে পড়ালেখায় অনীহা, গার্জিয়ানরা বলেন না, বিশেষ করে করোনার পরে মোবাইল, হ্যাঁ, একটা কারণ হলো ইংলিশটা কি হয়েছে, প্রচলিত ইংলিশ বই পড়া সে তো মজা পাচ্ছে না, সে তো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। মানে যতই বলুক তুমি বাসায় ডিকশনারি এটা আর প্রাইভেট স্যারও কত কত আর কি, কোনোই মজা পাচ্ছে না, এই জন্য বিতৃষ্ণা। হ্যাঁ, কিন্তু যখন আমি কিন্তু স্টুডেন্টদের এসএমএস পাই, স্যার এই যেসব বই পড়ে আমি ইংলিশের প্রেমে পড়ে গেছি, আমি এখন বই মানে এই যে এগুলা সে মজা পেয়ে যায়, এটা একটা আলাদা, সে এটাই একটা বড় জিনিস, সে লেখাপড়ার মজাটা সে পেয়ে যায়। স্যার আমি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমার বাহিরেরও একটা সার্টিফাইড ডিগ্রি আছে, আমি নিজেও ট্রেনিং করাই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যদি আমি স্যার বাহিরে কোথাও স্যার বিশেষ করে ইউরোপে বা আমেরিকা কানাডাতে যদি আমি মাস্টার্স করতে যেতে পারতাম স্কলারশিপ নিয়ে, আমার ছোট বোন আছে সে চিন্তা করছে যে আমি স্কলারশিপ নিয়ে যদি অনার্স করতে যেতে পারতাম, আবার আমার এক বড় ভাই আছেন সিনিয়র ভাই, ওনার প্রায় 20 বছর হয়ে গেছে চাকরি, উনি চিন্তা করছেন আমি যদি স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যেতে পারতাম। এই বিষয়ে আপনার একটু সাজেশন চাই, কিভাবে সম্ভব? স্কলারশিপ নিয়ে এটা যেহেতু আমার নিজেই আমি এই ব্যাপারে অভিজ্ঞ, বা আমি স্কলারশিপ নিয়ে তো পড়ছি, আমি একটু খোলামেলা বলি। এই আমি তো বুয়েট থেকে পাশ করলাম, পাশ করে জিম্যাট, তারপরে মন বসু স্কলারশিপ। তো বুয়েটে যে বিএসসি ডিগ্রি বা যে কোনো ভার্সিটিতে অনার্স বিবি এগুলো তো 4 বছরের কোর্স, তো 4 বছরের কোর্স শেষ করতে আমার কিন্তু লাগছিল 8 বছর। তখন ছিল এরশাদের শাসনকাল, ওই জন্য অনেক সেশন যান ছিল, ভার্সিটি ঘন ঘন বন্ধ হইতো। আবার বুয়েটের 3rd ইয়ারে আমি ড্রপ দিছিলাম, সোজা বাংলায় ফেল করছিলাম, ফলে 4 বছরের কোর্স আমার শেষ করতে লাগছে 8 বছর। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো মন বসু স্কলারশিপ পাইছি, হ্যাঁ, জাপান সরকারের এটা একটা নাম করা স্কলারশিপ, যে শিক্ষা মন্ত্রণালয়ের মন বসু, তখনকার দিনে ছিল মাসে প্রায় 2 লাখ টাকা, প্লেন ভাড়া আপ ডাউন সব ফ্রি, পুরো 2 বছর। তাহলে আমি স্কলারশিপ, আমি তো আমার তো এত বছর ইয়ার গ্যাপ, তারপরে আমি পাশ করলাম 91-এ, তারপরে 94-এ আমি গেছি পড়তে। তো স্কলারশিপটা পাওয়ার মূল কারণ যেটা আমার জিম্যাট আর টোফেল স্কোর, এই টপ স্কোরের জন্য। তো স্টুডেন্টদের আমি যেটা বলি, আসলে ইংলিশে ভালো হইতে পারলে 7 খুন মাফ। মানে আমাদের দেশের স্টুডেন্টরা অনেক সময় একটা হতাশায় ভুগে, আমি তো জাতীয় ভার্সিটি পড়ি বা নাম করা ভার্সিটিতে চান্স পাই নাই, কিংবা আমার ইয়ার গ্যাপ আছে, আসলে ওগুলা কোনো ফ্যাক্টর না। বিশেষ আন্ডার গ্রাজুয়েটে তোমার যদি স্যাট, টোফেল, আইএলটিএস এগুলো যদি টপ স্কোর তুলতে পারো, বা আর মাস্টার্সে জিআরই বা জিম্যাট হলো এমবিএ করার জন্য, আর জিআরইটা হলো মাস্টার্স যে কোনো সাবজেক্টে, মাস্টার ইঞ্জিনিয়ারিং হোক আর ইকোনমিক্সই হোক, মাস্টার্স পিএইচডি তো ইত্যাদি। তো এই জন্য আমি যেটা বলি, এই ইংলিশে অনেক বেশি জোর দেওয়া, যে এই স্কোর তুলতে পারলে, এমনকি আমেরিকায় হোক অনেক ইউনিভার্সিটি হয়তো তাদের জিআরই চায় না বা ওইটার ছাড়াই, কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, সাপোজ ইন্ডিয়ার থেকে, চায়নার থেকে, আবার বাংলাদেশ থেকে এক ইউনিভার্সিটিতে অনেক অ্যাপ্লিক্যান্ট, এখন শুধু জিপিএ দিয়ে এটা তো কখনোই সম্ভব না কম্পেয়ার করা, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যত যাই হোক, কিন্তু সাপোজ 3 জনেরই যদি মানে সব দেশেরই সবাই যদি জিআরই স্কোর থাকে, তো জিআরইর কম বেশি দিয়ে একটা কমন গ্রাউন্ড হইলো যে কম্পেয়ার করা যাচ্ছে, বা তার আইএলটিএস দিয়ে, স্যাট দিয়ে, এই জন্যই এগুলা কিন্তু আসলে আমি বলি যে যেখানে স্টুডেন্টদের বলি তোমার আইএলটিএস দরকার না হলেও তুমি আইএলটিএস স্কোর থাকলে তোমার একটা প্লাস পয়েন্ট হলো। এবং যেহেতু বাঙালিরা আমরা ইংলিশকে ভয় পাই পরীক্ষা দিতে, অনেকে বলে স্যার মিডিয়াম এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, হ্যাঁ ওটা দিয়ে সার্টিফিকেট হবে, কিন্তু তুমি চিন্তা করো তুমি এখন আইএলটিএস বা এগুলোকে ভয় পাচ্ছ কেন? ইংলিশের কারণেই তো। যেই ইংলিশের কারণে তুমি এখন ভয় পাচ্ছ, তাহলে ওইখানে যাওয়ার পরে, বাইরে যাওয়ার পরে পড়তে হবে না? হ্যাঁ, এবং এই যে, তো আমি যদি স্টুডেন্টদের বলি যে তুমি আইএলটিএস এ 6 পাইলেও যাওয়া যায়, কম পাইলেও যাওয়া যায়, কিন্তু এটা পরে তুমি ওখানে যে ঠিক মতো পারবা না, অতএব তুমি 7+
এবং জিআরই জিম্যাটের, এবং এই জন্য উচিত যেটা আমি স্টুডেন্ট বলি যে এক নৌকায় পা দাও, ইংলিশের নৌকায়। মানে এই যে বিসিএস বা সরকারি চাকরিতে যত কম্পিটিশন, 4 লাখ পরীক্ষা দিবে, শেষমেশ মূল বিসিএস ক্যাডার হয় 2000, মাত্র 1%ও না। কিন্তু বাইরে যাওয়ার ক্ষেত্রে তো ওরকম কোনো বাধা নাই, ওইটা তো মূল হলো তোমার এই স্কোরগুলা। আর বিসিএস বা সরকারি চাকরি এগুলোতে যত পড়াশোনা, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, আইএলটিএস, এগুলো তো খালি ইংলিশ। ইংলিশে দক্ষ হইলে বহু কিছু। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যেটা হয়েছে, ওদেরও তো বার্থ রেট কম বিভিন্ন কারণে, ফলে ওরাও তো চাচ্ছে যে বিদেশের স্টুডেন্ট আসুক। জি। এই অতএব স্টুডেন্টরা যে কেউই, সে যদি ইংলিশে অনেক বেশি জোর দেয়, এবং জোর দেওয়ার উপায়টা হলো একটা বলি, সে যতই কোচিং করুক, যে আমি আগেও একটু বলতেছি, যেমন এই যে এগুলো হলো যে আইএলটিএস এর বইগুলা, এগুলো তো হলো মূল বই, যেটা প্রশ্ন ব্যাংক। মানে আইএলটিএস একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দেয়, যেমন এগুলা এই যে বিভিন্ন নাম্বার দেওয়া 11, 12, 13, 14, মানে আইএলটিএস পরীক্ষাটা তো হলো পরীক্ষার যে বোর্ড বা কর্তৃপক্ষ হলো ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি, আইডিপি। ওরা 3-4 বছর পর পর গত 3 বছরের কোশ্চেনগুলিকে এই বই আকারে সেল করে। তো প্রথম শুরু 90-এর দিকে ওটা ছিল 1, এইভাবে 3-4 বছর পর পর এখন লেটেস্টটা হলো 18 নম্বর বা ইত্যাদি। তো এখন এগুলো হলো কিন্তু প্রশ্ন ব্যাংক, এইগুলোর মধ্যে কোনো সলভ নাই, একদম লাস্টে শুধু এবিসিডি আনসার, কোনো ব্যাখ্যা নাই, কিন্তু এক্সপ্লেনেশন নাই। এখন একটা সুখবর, যেটা এই প্রথম ওয়ার্ল্ডে প্রথম আমরা কি করছি সাইফুস থেকে, এটা করোনার, এই যে কেমব্রিজ 18, এই যে 16, এই যে 13, কেমব্রিজ আইএলটিএস রিডিং এর ব্যাখ্যা 11, 12, 13, 14, এবং একটা হলো একাডেমিক, আবার এগুলো হলো আলাদা জিটি, জেনারেল ট্রেনিং। এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এটাও কিন্তু পৃথিবীতে নাই। মানে রিডিং প্যাসেজ সলভ করে, এবং এটা শুধু অনুবাদ করে দেওয়া না, আমরা একটা পদ্ধতি বের করছি, এক্সাম অ্যাপ্রোচে ব্যাখ্যা করা। এবং এখানে একটা বইয়ের মধ্যে লেখা আছে, এনে দেখে দিই যে সাইফুর স্যারের মতো যে কোনো প্যাসেজ মাত্র 9 মিনিট থেকে 16 মিনিটের মধ্যে সলভ করতে পারবে যদি ব্যাখ্যাগুলি পড়ে। মানে প্যাসেজের টাইম থাকে তো 20 মিনিট, 3টা প্যাসেজে 1 ঘন্টা। তা আমি কিন্তু এইগুলো যখন সলভ করে লিখছি, আমি কিন্তু প্রথমে স্টপ ওয়াচ ধরে এই বই ধরে পরীক্ষা দিচ্ছি, এবং আমি দেখছি যে আমার 7 মিনিট থেকে 14 মিনিটের মধ্যে হয়ে যায়। তো যে যখন এই ব্যাখ্যাগুলি পড়বে, হ্যাঁ, সে 9 মিনিট থেকে 16 মিনিটের মধ্যে, এটা তো একটা বিরাট ব্যাপার না, তো এখন আমি স্টুডেন্টরা একটা যেটা বলে ক্লাসেও দেখাই, যে এই বইগুলিতে যত জ্ঞান, আরে আমিও যদি তোমাকে ক্লাস নেই, আমি কি এত কিছু তোমাকে শিখাইতে পারবো? এত তো ধৈর্য নাই। আমি কি করতেছি, আমার মাথার জ্ঞানগুলিকে আমি বইয়ে ট্রান্সফার করতেছি, যাতে একটা স্টুডেন্ট কম খরচে সে এগুলো সব শিখতে পারে। এবং মানে এগুলো এমন ভাবে, আর মূল টেকনিক যেটা, এটা হলো অর্থ বোঝা। এখানে যে শর্টকাটে 2টা ঘটনা বলি, এটা আমি ক্লাসে এগুলো করাই, ওই ক্লাসটাই, আমি একটা ক্লাস আছে আমার, ওই ক্লাসটার নাম হলো ইশ ক্লাস। হ্যাঁ, ওই ক্লাসে এগুলো করাই, সবাই তখন মনে মনে ইস, এটা যদি আগে বুঝতাম, এগুলো পাইতাম। তা এখন 2টা ঘটনা বলি। একবার বারডেম হাসপাতালে গেলাম, এই প্রফেসর মুনির ভাই, উনি আমার একটু সিনিয়র, ওনার সাথে কিছুদিন আগে পরিচয়, তো গেলাম, উনি অ্যানেস্থেলজির প্রফেসর। ওনাকে এটা আমার সবসময় থাকে সাথে একটা পকেটে, যে মুনির ভাই একটু করেন তো। উনি 1-2টা পড়ার পরেই উনি বলতেছে, না সাইফুর, ওনার দাঁত মুখ ভেঙে গেছে, বলতেছে সাইফুর তুমি তো জানো ইংলিশে দুর্বল, এটা আমি পারুম না, উত্তর বলে দাও। বললাম, না মুনির ভাই, আমি এইভাবে উত্তর বলি না, আপনি আপনার অধীনে যারা এফসিপিএস পড়তেছে সবাইকে একটা ক্লাসে হাজির করবেন, আমি একটা কোশ্চেন সলভ করবো, এই যে বড় বড় বাক্য, আমার একটা সলভ করতে 20 মিনিট লাগবে, কিন্তু ভিতরে সব 20 বের হয়ে যাবে। আর যদি বলি 1 অ্যান্সার সি জিরান, 2 অ্যান্সার ডি পার্টিসিপল, তাহলে যেই লাও। আর আরেকদিন, এটা আরেকটা ঘটনা বলতেছি, 2 ব্যারিস্টার, তরুণ ব্যারিস্টার, একজন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, কোন এক ব্যাপারে তাদের সাথে দেখা হয়েছে, আলাপ হইতেছে। তো আমি আলাপ হইতেছে, আর আমি মনে মনে ভাবতেছি দিমু নাকি, এটা তো ব্যারিস্টার। তারপরে যখন আলোচনা শেষ হয়েছে, বিদায় নেবে, আমি বললাম তোমরা একটু বসো, 2জনকে 2টা দিলাম, এবং ওই 2জনই 0 পাইছে, both of them got 0। এই জীবনে প্রথম আমি একবারই একদম স্তম্ভিত, হতভম্ব, বিব্রত হয়ে গেছি, ব্যারিস্টার কেমনে 0 পাইলো।
এ তো আই এম জিপিএ 5 না, ওই যে ফেসবুকে ট্রল হয় না, আমি জিপিএ 5 পাইছি, আই এম জিপিএ 5, এরা তো লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। যেটা আমার কথা সারাংশ, বাংলাদেশে ইংরেজির যে সমস্যা এটা খুবই গভীর, খুবই গভীর, যে বাক্যের অর্থ বুঝে না। তো একবার ওরকম সিনিয়র এক ইঞ্জিনিয়ার, মানে ওনার ছেলে ক্যান্সেল, এক জায়গায় আমরা বসে আছি, তো উনিও সরকারি বড় এলজিডির, তো উনাকে আমি দিছি, উনি কিন্তু 0 পাইছে। উনি অবশ্য এত সুন্দর কথা বলেন, আমি কেমনে 0 পাইলাম, আমি তো মালয়েশিয়ায় যাই, সিঙ্গাপুরে যাই, সরকারের পক্ষ হয়ে ভিন্ন চুক্তি করি, আমি যে বুঝি না, এটা তো বুঝি নাই, আমি যে বুঝি না এটাই তো বুঝি নাই। এটা সমাধান, এখন একটু সমাধানটা ধরাই দেই, কোয়েশ্চেনগুলো অনেক ট্রিকি, এটা সমাধানটা একটু ধরাই দেই। আমি আলহামদুলিল্লাহ কিছু বই লিখছি, যে এটা কনসেপ্টটা নতুন, যে বাক্য বোঝার ডিকশনারি। যে ডিকশনারি তো সবাই আমরা চিনি, কিন্তু ডিকশনারি শুধু শব্দের অর্থ। এই প্রথম যে এই বইটা 4G অ্যাডভান্স গ্রামার, যে 700-র বেশি বাক্য, একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, মানে আমি যেমন এই ছোট্ট বাক্য যেভাবে বুঝালাম, এইভাবে এখানে 700-র বেশি, এখানে এই যে অনুবাদ পিডিয়া, হ্যাঁ 400-র বেশি, এই যে এখানে রিডিং স্কিল, হ্যাঁ এগুলো সবই ভিন্ন ভিন্ন। এবং আরেকটা হলো কম্পিটিটিভ ভোকাবুলারি, এটা একটা অনবদ্য বই পৃথিবীর ইতিহাসে। এইটা আমি কি করছি, সাপোজ একটা শব্দ বুঝাইতে পুরা পেজ, মানে আমি শব্দকে শুধু বাংলা অর্থ না, কমন ডিকশনারি মানে এটার সেন্টেন্স বাংলা অর্থ, সিনোনিমের যেখানে উপরে লেখা আছে যে একের ভিতরে 4 শব্দের বাংলা উচ্চারণ অর্থ, সিনোনিমের বাংলা উচ্চারণ অর্থ, অ্যান্টোনিমের বাংলা উচ্চারণ অর্থ, আর পুরো বাক্যের বাংলা উচ্চারণ অর্থ। আর একটা মনে পড়লে তুই করি, তোর কি মোবাইল ডিকশনারি ইউজ করার অভ্যাস আছে? জি স্যার, গুগল ট্রান্সলেটর ইউজ করি স্যার। হ্যাঁ না, আমি একটা দিতে পারি চ্যালেঞ্জ, তুমি ডিকশনারি খুলে যে কোনো ওয়ার্ড আমাকে জিজ্ঞেস করো র্যান্ডমলি, ইনশাআল্লাহ আমি বলে দিতে পারবো। স্যার আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, আপনি তো বেশ কয়েকটা বই দেখালেন, আমরা যারা স্যার কর্পোরেট লেভেলে আছি, আমরা অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হই, অথবা স্যার ওই সচিবালয়ে যে সমস্যা, যে আমরা যমুনা ব্রিজে চুক্তি করছি, তো যমুনা ব্রিজ চুক্তিপত্রই বুঝিনি, পরে যখন ফাটল ধরার পরে কোম্পানিকে ফোন দিয়েছি, বলে চুক্তিপত্র ভালো করে পড়ে না বুঝেই আমরা সিগনেচার করেছি। এই ধরনের মিস্টেক গুলো যেন আমাদের ভবিষ্যতে অ্যাটলিস্ট না হয়, এর জন্য স্যার আপনার এখান থেকে কোন বইটা আমরা অ্যাটলিস্ট পড়তে পারি? শুরুতে মানে এই যে এইটা পড়লে ইউ উইল গ্রামারও শেখা হবে, বহু কিছু ল্যাঙ্গুয়েজ, এটা আসলে অনবদ্য বই। আমি তো গ্রামেগঞ্জ থেকে এসএমএস পাই, তো এরকম পাঠাই, 2-1টা এসএমএস বলতেছি যে স্যার আল্লাহ যেন আমার হায়াত আপনারে দিয়ে দেয়, আপনি আরো এরকম বই লেখেন, আমি গ্রামে বসে হিরো হয়ে গেছি। হ্যাঁ, এবং আরেকটু বলি, কর্পোরেট চুক্তি বা এগুলা, একবার একটা স্টুডেন্ট বলতেছে স্যার আমি তো ঢাকাবাসী লতে চান্স পাইছি, আমি তো লর বই বুঝতেছি না, কি করবো? আমি বললাম বই আনো। তো সে থিওরি অফ জুরিসপ্রুডেন্স বইটা আনলো, তা আমি 20 লাইন পড়লাম, তা আমি তো সবই বুঝলাম। তা আমি বললাম দেখো আমি তো জীবনে ল পড়ি নাই, তা আমি কেন বুঝলাম, আমি ইংলিশ বুঝি, তাই আমি বুঝছি। তুমি যে বলতেছো লয়ের বুঝো না, তুমি যে মনে করতেছো যে আমি লয়ের ইংলিশ বুঝি না তাই বুঝি না, কথাটা ভুল। তুমি বেসিক ইংলিশই বুঝো না, হ্যাঁ, বাক্যই বুঝে না স্যার। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, অতএব একটা যেমন কর্পোরেট, মানে এইটা ভাবলে ভুল হবে, স্যার আমি তো কর্পোরেটের ভিন্ন বা আমার অফিসিয়াল ডকুমেন্ট ওই ধরনের ইংলিশ দেন, কথাটা ভুল। তাকে বেসিক ইংলিশ শিখতে হবে, মানে এই ইংলিশ শিখলে সবই হয়ে যাবে। মানে স্যার এরকম কি একটা বেসিক, বা আপনি যে বইগুলো লিখেছেন এরকম কি কোনো বই স্যার আপনার আছে, যে যেই বইটা ক্লাস 7, 8, 9, 10 এর যে বাচ্চা আছে বা স্কুল কলেজ আছে, বা আমি কর্পোরেট লেভেলে বা আমার বয়স 70-80 হয়ে গেছে, আমি ওই বইটা পড়লে অ্যাটলিস্ট বেসিক, ওই চুক্তি করতে গিয়ে ভুল চুক্তিতে স্বাক্ষর অ্যাটলিস্ট করব। একটা বলি যে এই যে 6, 7, 8, একটা তো একটু আগে দেখালাম 1 থেকে 5 এর, 6, 7, 8, 9 এর সরকার এই গত বছর থেকে আর এই বছর মিলে, মানে এই 23 আর 24 মিলে সবই নতুন বই। কোন অনেক জায়গায় টিচার বা হেডমাস্টার বা স্টুডেন্ট অনেক সময় বলে আমার তো 6 এর বই, ও সে কি এখানে কি ওই বইয়ের ইংলিশ আছে? আমি তখন ধরাই দিই যে না, আমি আপনাকে ওই বইয়ের ইংলিশ শেখাবো না, আমি আপনাকে ইংরেজি শেখাবো, ফাউন্ডেশন। মানে এই দুইটা বই আসলে সবার, আমি তো জানি, মানে এবং আমি কিন্তু রেগুলার এসএমএস পাই, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় কার্ডিওলজিস্ট, হ্যাঁ তাদেরও দরকার এসে, তো এই দুইটা বই আসলে মাফ নাই। এবং আরেকটু ধরাই দিই ব্যাপারটা, যেমন এই বইটা শুরু আইগো দিয়ে, এটা আবার কিভাবে আসলে একটু বলি। ওই 15, 16, 17, 18 পর্যন্ত আমি রেডিও প্রোগ্রাম নিতাম রেগুলার, তো আমি আমার নাম্বার দিতাম, অনেকে আমাকে ফোন করতো, ফোন করে বলতো স্যার আমি
ঢাকাবাসী ভর্তি হইতে চাই, আমি IELTS করে বিদেশ যেতে চাই, আমি বিসিএস ক্যাডার হইতে চাই, কারণ আমি ফোনেই তাকে জিজ্ঞেস করতাম, এরকম বহু স্টুডেন্টের সাথে হয়েছে, আচ্ছা তুমি বলো তো তাইলে আমি ঢাকাবাসী ভর্তি হইতে চাই এটার ইংরেজি কি? কারণ এটা প্রশ্ন শোনার পরই সে ফোনে চুপ হয়ে যেত। তারপরে আই 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 অ্যাডমিশন অ্যাডমিশন ঢাকা ঢাকা। তারপরে আমি ফোনেই তাকে করতাম, আচ্ছা আমি ভর্তি হতে চাই, তা আই অ্যাডমিশন এই সে। আমি দেখলাম না এটাও পারতেছে না, আমি বললাম আচ্ছা আমি চাই এটার ইংলিশ কি? তা এটাও পারে না। আমি তখন তাকে ফোনেই কোরাস করাইতাম, আমার সাথে একটু কোরাস করো, আমার সাথে বলো চাই চাই ওয়ান্ট, want, আমার সাথে বলো আমি চাই আমি চাই আই ওয়ান্ট। আই ওয়ান্ট। এইভাবে আমি তাকে আমি যাই আই গো কয়েকবার কোরাস করাইতাম। এইভাবে বেশ অনেকদিন অনেকের সাথে হয়েছে। তখনও এই বইটা এইভাবে এরকম ছিল না। তখন হঠাৎ আল্লাহ আমার মাথায় দিল, আরে এই ব্যাপারটাই তো বইয়ে দিতে হবে। কেন বেচারা তো ছোট কাল থেকে এইভাবে কেউ পুরা জাতির কেউ তাকে পড়ায় নাই। জি স্যার। যে আই গো আই ইট আই প্লে এইভাবে তো কেউ শিখায় নাই। আমরা কি করি, আমি চাই, আমরা যেভাবে করি, আমি চাই যে আমি যাই আই গো, আমি স্কুলে যাই আই গো টু স্কুল, এইভাবে ধীরে ধীরে অনেকবার কোরাস, বুঝলেন? এই জন্য আমার লাগছে কৃতজ্ঞ যে এইটা একটা, এবং যে বুঝে যে দু একজন ওকে পাঠাইছে, স্যার আপনি যেটা কাজটা করছেন আপনার তো আসলে আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমি বললাম হ্যাঁ তুমি বুঝতে পারছো যে আসলে এটা একটা মৌলিক আবিষ্কার পৃথিবীতে। স্যার বই দুটো যদি একটু দেখি স্যার তাহলে স্যার। এবং এইটাতে আমি আরেকটু ধরাই দেই, জি স্যার, এইটাতে একদম এবিসিডি থেকে শুরু হয়েছে। এবং আরেকটু তাহলে ধরাই দেই, এটা জিনিসটা আমি একটা কলম আছে বা এই একটা আমি একটু পড়াই, আরেকটু পড়াই। এটা এটা প্রথম দিনই একটা রিকশাওয়ালা একটা কৃষককেও আমি বলায় ছাড়বো। ইংলিশ তো স্যার একটা ল্যাঙ্গুয়েজ, যে আমরা স্যার একটা ভাষা। তো স্যার আপনি তো স্যার আমি জানি যে আপনি স্যার কমিউনিকেশন নিয়েও কাজ করেন। তো মানে ইংলিশ মানে কমিউনিকেশনের লাইক ওয়ান পার্ট, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ান পার্ট। স্যার এছাড়াও তো আরো কমিউনিকেশনের মানে এলিমেন্টস আছে, তো সেগুলো নিয়ে কি আপনি কাজ করছেন কিনা? এটা সো আমি হচ্ছে টিচার্স ট্রেনিং দিই, তো ট্রেনিং এর কালে অনেক অনেক কিছু আসে, আর বাকি মানে ইংলিশ নিয়ে কাজ আসলে আরো এত কিছু করার আছে যে না স্যার আপনি যেমন, আমি স্যার যেটা জানি স্যার আপনি যেমন অনেকে প্রেজেন্টেশন শেখান, ওইটাও তো স্যার মানে কমিউনিকেশনের একটা পার্ট। আমি ওইভাবে প্রেজেন্টেশনের আলাদা কোর্স বা ওটা আমি এখনো করতেছি না। কেন কেন ওইটা একটু বলি যে মানে বিশেষ করে এই যে ইংলিশ যে বাক্য বোঝা মানে বাঙালি বুঝে না, এই জিনিসটা এই ঘাটতিটা সমাধানটা ধরিয়ে দেয় আর কেউ দিচ্ছে না। রাইট রাইট, মানে বুঝতে পারছি। এবং বিশেষ করে ওই এই জন্যই আমি এইটাতেই কনসেন্ট্রেট করেছি। মানে আপনার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে মানে সাপোজ প্রেজেন্টেশন হোক বা অন্য সফট স্কিল ট্রেনিং হোক, এগুলো শেখানোর তো देयर আর মেনি আদার্স, বাট ইংলিশ শেখার ওইভাবে এটা কিন্তু আসলে এখন কেউ নাই। অ্যাবসলিউটলি। এবং আরেকটু বলি, এটা ক্লাসের স্টুডেন্টদের বলি, স্যার দেখো এটা ওই অক্সফোর্ড বা ব্রিটিশ কাউন্সিল ওইখানকার এক্সপার্টরা এসে তোমাকে এটা বুঝাইতে পারবে না। এবং তারা কেন বলতেছে ইংলিশ টু ইংলিশ শিখাইতে হবে, তার নিজের স্বার্থের জন্য। কেন ডাজ হি নো বাংলা? উনি তো বাংলা জানে না, তো ওনার তো ভোতা হয়ে যাবে, ওনার ফুটুস হয়ে যাবে বেলুন। কেন? এই জন্য উনি তার কনসালটেন্সি তার এটা আটকায় রাখার জন্য নো 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 নেভার ইউজ বাংলা। আমরা আবার সরকারি স্কুলেও তো দেখা গেলি, কিন্তু প্রাইমারি স্কুলের হেডমাস্টাররা টিচাররা সবাই ভয় পায়, চাকরি বজায় রাখতে হবে। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আমরাও তো বুঝতেছি ছাত্র শিখতেছে না, কিন্তু আপনার বই পড়তে বললে তো আমার চাকরি। কিন্তু এখন এর মধ্যেও যারা সহৃদয় আন্তরিক হেডমাস্টার বা টিচার বা সরকারি তারা কিন্তু আমাদের বইগুলি ছাত্রদের পড়াইতেছেন বা নিতেছেন, আর প্রাইভেটরা তো নিতেইছে যে আর এটা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এই এত বড় একটা কেন এই যে এখনকার দিনে বাংলাদেশে যে গ্রামে গঞ্জে ড্রপ আউট হয়, এই হয় মানে এটা একটা বড় কারণ কিন্তু ইংলিশের কারণে ড্রপ আউট হয়ে ঝরে পড়ে, তারপরে টোটো করে ঘুরে, তারপরে তার বাবা 10 লাখ 15 টাকা খরচ করে বিদেশ পাঠায়, তারপরে ভূমধ্য সাগরে যে ডুবে ডুবে মরে। মানে এইটার মানে যে সাপোজ জেদ্দা, যে হজ উমরা জেদ্দা গেল কিছুদিন আগে গেছিলাম, এয়ারপোর্টে নামার পরেই বাঙালি ছাত্র ওই ঝাড়ু দিতেছে রাস্তায়। আমি বললাম তুমি বাড়ি কই? অমুক জায়গায়। কি করতে? অনার্স। বেকার ছিলাম, বাবা পাঠাইছে। তো এখন এই অনার্স মাস্টার শেষ করে এখন ঝাড়ু দিতেছে। এই বেচারা যদি একটু বলি, আমাদের টার্গেট এখন যেটা এই সহজ জিনিসটা যাতে গ্রামে গঞ্জে পৌঁছায়, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে সাইফোর্স। হ্যাঁ, এবং আমাদের টার্গেট যে তুমি এই 10, 15, 20 লাখ টাকা খরচে অবৈধভাবে বিদেশ না যে তুমি একটু ইংলিশের ট্রেনিং নাও আমাদের কাছে, 1-2 বছর সময় দাও, তোমার এলাকায় ছোট্ট একটা ইংলিশের সাইফোর্সের শাখা শুরু করো, তুমি তো গ্রামে বসেও মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবা। এটা কি স্যার এখন কি স্যার যে কেউ সাইফোর্সের ব্রাঞ্চ নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পুরো উন্মুক্ত করে দিছি। ইতিমধ্যে বহু এরকম বিশেষ করে
আমরা অনেকের সাথে নিজেরাই যোগাযোগ করতেছি। তুমি একটা গ্রামে হয়তো ছোট্ট কোচিং চালাচ্ছ, এবং এখন যেটা হয়েছে আবার অনেকে নিজেরাই যোগাযোগ করতেছে। কেন? ওই ওই যে বিভিন্ন কারণে এই যে সিলেবাস পরীক্ষা চেঞ্জ করার কারণে কারণ ছাত্ররাও দেখা যায় যে লেখাপড়া আগ্রহী না, কিন্তু যতই আগ্রহী না হোক ইংলিশ তো তার আসলে লাগবেই, রাইট? সিস্টেম যতই চেঞ্জ করুক। স্যার এখানে একটা কোয়েশ্চেন যেটা আসে স্যার, যেমন স্যার অনেকেরই হয়তো বা সাইফোর্সে যাওয়ার এক্সেস নাও থাকতে পারে, আবার অনেকে স্যার এই বইগুলো না পেতে পারে, মানে বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে, সেই ক্ষেত্রে স্যার কিভাবে ইংলিশ শিখবে? এমনিতে আমরা যেটা একটা করছি, এটা পড়ুয়া একটা অ্যাপস, ওইটার মাধ্যমেও ওই সে যদি ওইটা কিনে পড়তে পারবে। আচ্ছা। আর কমসে কম আমরা বলি যে বা বিদেশ থেকেও যারা যোগাযোগ করে, মানে অ্যাপস থেকে এক ধরনের মজার, বই হাতে নিয়ে পড়াটা একটা মজা হয়। অ্যাপসটা কি স্যার আপনারা করেছেন? হ্যাঁ, আমরা করছি। হ্যাঁ। আচ্ছা, তো কি নামে আছে অ্যাপসটা স্যার? পড়ুয়া। হ্যাঁ, ওটা মাত্র তো। আর বিদেশে যারা বাঙালি তারা আমরা বলি সবচেয়ে ভালো আপনি কষ্ট করে ওই তো তারা বই কাউকে দিয়ে কিনে নিয়ে ই করে, আমরাও পাঠাই এটা। আর গ্রামে গঞ্জে আমি বলি স্টুডেন্টদের, তুমি যত গরিবই হও তুমি একটা বইকে পড়া শুরু করো। এবং এত দুর্বল স্টুডেন্টরা, এবং আমাদের এখানে যে আছে, আমরা বড় বড় অনার্স মাস্টারদেরকে জিজ্ঞেস করছি, এতে ভুল করে, তার মানে সে তো ছোটকালে শিখে নাই। তুমি এই 70 টাকা দিয়ে বইটা নিয়ে এটাই দিয়ে শুরু করো। সেটাই। এবং আরেকটা সুখবর যেটা, আমরা কিন্তু বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন তরুণ আলেম যারা, তাদেরকেও ইংরেজি শেখাচ্ছি। যেহেতু ইউরোপ আমেরিকাতেও প্রচুর মসজিদ মাদ্রাসা, মানে মসজিদ বাড়তেছে, ইসলাম বাড়তেছে, ওখানে অনেক আলেমের চাহিদা। আমাদের তরুণ আলেমরাও কিন্তু ওই 2 লাখ টাকা 3 লাখ টাকা বেতনে বিদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরাও কাজ শুরু করছি, এবং তরুণ আলেমরাও এখন কিন্তু সবাই ইংলিশ শেখার আগ্রহী, শিখতেওছে। মানে ওটাও একটা বিরাট পরিবর্তন হইতেছে। স্যার এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলা মিডিয়ামে যে শিক্ষা কারিকুলাম, যার ফলে সকলের মধ্যে, এমনকি অভিভাবক হিসেবে আমার মধ্যেও অনীহা তৈরি হয়েছে। তো আমিও চাচ্ছি না যে আমার সন্তান এই বাংলা কারিকুলামে পড়ুক, যার ফলে আমার কাছে আছে এখন দুটো অপশন। একটা হচ্ছে আমি তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো, যেখানে সম্পূর্ণভাবে ইংরেজি তাকে শেখানো হবে। আর আরেকটা হচ্ছে আমি তাকে মাদ্রাসা লাইনে, এখন মাদ্রাসা লাইনে এখন কিছু অপশনস তৈরি হয়েছে দেখছি, যে কিছু ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সহ কিছু ভালো সমন্বিত মাদ্রাসা তৈরি হয়েছে, যেখানে বাচ্চাকে আগে হেফজো করানো হচ্ছে, পরবর্তীতে তাকে বাংলা ইংরেজি শেখানো হচ্ছে। তো এই বিষয় নিয়ে স্টাডি করতে গিয়ে আমি যারা হেফজো করছে তাদের সম্পর্কে জানলাম যে মাদ্রাসা একটা ছেলে ফজরের আগে উঠে যাচ্ছে, তাহাজ্জুদ পড়ছে, পরবর্তীতে স্যার সে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ মুখস্থ করা শুরু করছে, 11টার সময় একটু রেস্ট নিচ্ছে, নিয়ে আবার সে জোহরের আগ পর্যন্ত আবার হেফজোর জন্য পড়ছে, আবার লাঞ্চের পরে পড়ছে, আসরের পরে একটু গ্যাপ পাচ্ছে, আবার সে এশার পরে পর্যন্ত পড়ে রাতে 10টায় ঘুমিয়ে যাচ্ছে। এই যে মাদ্রাসার ছাত্ররা বা তাদের যে শিক্ষা ব্যবস্থা বা তাদের যে ধৈর্য, স্যার আমি নিজেও গত কিছুদিন ধরে আমি মাকরাত শিখছি স্যার, তারপরে স্যার আমি মধ্যের হরফ শিখছি, আমি লিন শিখছি। তো আমি যখন পড়ছি আমার কাছে মনে হয়েছে আমি বাংলা ইংরেজি যত সহজে শিখেছি মিনিমাম তার চাইতে 30 থেকে 40 গুণ কঠিন এগুলা। এইটা যখন একটা হেফজো করার জন্য ছেলে মেয়ে শিখে হেফজো করছে, তো তাদের কাছে আমরা ইংরেজিটা কেন পৌঁছে দিতে পারছি না? স্যার তো বললো এটা আপনি শুরু করেছেন অলরেডি। ওটা অবশ্য একটা হলো যে হেফজোটা তো মানে পড়া শুরু করে সাধারণত ওই প্রথমে নুরানি পরে, নাজেরা পরে, মানে হেফজোর বাংলাদেশে অনেক দিয়েছে। আর তাহলে আমি আরেকটা বলি, এটা হলো মানে একটা 2 রকম, মানে বাংলাদেশে হেফজের যে সিস্টেম, এই যে পুরা সকাল থেকে নিয়ে, মানে ইংল্যান্ড, সাউথ, মানে বিদেশেও তো মাদ্রাসা আছে, এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে ওখানেও হেফজো সিস্টেম আছে, কিন্তু তাদের হেফজো সিস্টেম পুরো ভিন্ন। ওই দিনে মাত্র 3 ঘন্টা, বাকি সময় জেনারেল এডুকেশন, ফলে ওরাও কিন্তু মোটামুটি একই সময়ে হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশের যে পদ্ধতিটা, এটা নিয়ে একটু মানে সমালোচনা আছে। কেন যে একটা যতই পোলাও কোরমা, সারাক্ষণ খালি পোলাও কোরমা, তার মানে কি আমি সকাল থেকে সন্ধ্যা মানে রাত পর্যন্ত ওই হেফজের যে হ্যাঁ, বরং এটা আমি একটা বিকল্প মানে কি, যে এটা হলো আবু তাহের মেজবা সাহেব, আদি হুজুর নামে বিখ্যাত, উনি ওই যে আরবি ভাষা নিয়ে কাজ করতেছেন। তো ওনারই একজন ঘনিষ্ঠ কাছ থেকে উনি আবার একটা সিস্টেম চালু করছেন, যে প্রথমে এটা পরীক্ষামূলক শুরু হয়েছে, এই প্রথমে আরবি ভাষাটা শেখাচ্ছে,
জি স্যার। ফলে যে শুধু হেফজ পড়তেছে সে তার দেখা গেছে যে 3 বছর লাগতেছে, আর যেই বাচ্চাকে প্রথমে আরবি ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছে তার লাগতেছে 1.5 বছর। মানে সে অর্থ বুঝে যাচ্ছে। হ্যাঁ, এটারও তারা পরীক্ষামূলক করতেছে, মানে আর সে একটু পাচ্ছে, মানে বুঝতেছে। আর এই জন্য হেফজ জিনিসটা কিন্তু একটু করতে হবে যে, মানে আমাদের দেশে সাধারণত হেফজ কি যে হাফেজ 10 জনকে ভেস্তে নিতে পারবে এই সেই, কিন্তু এটা তো হলো মানে আমলদার হাফেজ। দেখা যায় বিভিন্ন কারণে বাংলাদেশে হেফজ যারা শেষ করতেছে, বাকি সারা জীবন যে হেফজের উপর টিকে থাকাটা এটা কিন্তু আবার চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। এবং বিশেষ করে যে আলেম হচ্ছে না, সাপোজ হেফজ পড়ে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো, তাইলে সে তো আসলে বুঝতেছে না কি হেফজ করলাম। এরাই কিন্তু অনেকে আবার ঠিক মতো ধরে রাখতে পারতেছে না যদি ওরকম সাপোর্ট না থাকে। এই জন্য একটু চিন্তা ভাবনা করে, এবং এটা আবার অনেক, যে একবার এক ভদ্রলোক বলতেছিলেন এক জায়গায় 12-15 বছর আগে, উনি যখন ঠিক করছেন যে উনি বলছে আমি আমার ছেলেকে হাফেজ বানাবো, তো উনি বললেন যে আমার এলাকার ইমাম সাহেব একটা খুব ভালো পরামর্শ দেন, হাফেজ এটা বানানোর আগে আপনি আপনার নিজের এই ছেলের দাদা, নানা, মামা, চাচা, খালা, ফুপু এদের সাথে কথা বলেন যে আমি এই করব, নাহলে এরাই তো এই ছেলেকে সারাক্ষণ একটা ওই হীনমন্যতায়, এই তোর বাবা তোর এমন জিনিস পড়াইতেছে বাকি জীবন ইত্যাদি ইত্যাদি, যেটা বাংলাদেশে। এই জন্যে পুরা মানে জ্ঞাতি গোষ্ঠীর সাপোর্ট না থাকলে ওই বাচ্চা কিন্তু ছোটকাল থেকে একটা হীনমন্যতায় ভুগে, তোর বাপ তোকে এমন পড়াইতেছে ইত্যাদি। তো স্যার আপনার সেক্ষেত্রে কি মনে হয় না আমাদের সকল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ইংরেজির ব্যবহারটা সঠিকভাবে করে খুব ইজি করা, যাতে বেসিকটা যেন স্যার ঠিক হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার। আমরা ওই যে শেখ সাদি সবসময় বলে যে আমাদের যারা গেস্ট আসে, যারা হচ্ছে মানে এন্টারপ্রেনার থাকে, যাদের প্রোডাক্ট থাকে, যেমন আপনার স্যার প্রোডাক্ট আছে, আপনি কোর্স করাচ্ছেন, আপনার বুকস আছে, তো যারা ঢাকা পডকাস্টে আসে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের যারা অডিয়েন্স আছে, যারা দেখবে এটা, তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে কিনা আপনার কোর্সে কিংবা আপনার বুকসে, সেটা যদি স্যার একটু বলেন। হ্যাঁ, অবশ্যই থাকবে। এমনিতে আমাদের সাইফুজ আমাদের একটা আছে, সাইফুজ বুকস আর সাইফুজ পাবলিকেশন, তাহলে ওইখানে অর্ডার দেওয়ার সময় তারা যদি ঢাকা পডকাস্ট কথাটা লেখে, ঢাকা পডকাস্ট, তাইলে আমি এটা ইনফর্ম করে দিব যাতে আর একটু ছাড় দেয়। আচ্ছা, আমরা স্যার তাহলে কোর্সেও যারা আসে, কোর্স করতে ব্রাঞ্চে, আমাদের তো সারা দেশে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, এই তারা যদি কোর্স করতে আসে, আমাদের একটা আছে যে আইএলটিএস প্যাকেজ, বেসিক টু আইএলটিএস প্লাস ভিসা, এই প্যাকেজ। কেন, যেহেতু শুধু আইএলটিএস করে কিন্তু বেশি দূর আগাইতে পারে না বেসিক থেকে, তো ওইটাও একটা আমাদের 25,000 টাকার একটা প্যাকেজ আছে, তো ওইটাও করতে আসলে ওখানে ডিসকাউন্ট পাবে। পডকাস্ট, ঢাকা পডকাস্ট, স্যার আপনি আমাদের একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দেন যে ঢাকা পডকাস্ট এটা একটা প্রোমো কোড, যেই এসে স্যার করবে এরকম প্রথম যদি কয়েকজন বা 10% ইনশাআল্লাহ 10% সেক্ষেত্রে স্যার কতজন পর্যন্ত হতে পারে, মানে আমাদের একটা সংখ্যা দিলে ভালো হয় স্যার, যে যতজন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে একটা সময় দিয়ে দেই যে হয়তো আগামী 3 মাস। হ্যাঁ, 3 মাস। তার মানে কি স্যার আমরা বিষয়টা এরকম ভাবে নিতে পারি যে আগামী 3 মাস পর্যন্ত ঢাকা পডকাস্টের নামে যারা আসছেন, সাইফোর্সের যে কোনো কোর্সে বা বই কিনছে, সেক্ষেত্রে তার 10% ডিসকাউন্ট পাবেন। তো আমাদের অডিয়েন্স, আপনারা শুনলেন আমাদের সাইফুর রহমান স্যার, উনি আমাদের একটা বিশাল অফার দিলেন, সেটা হচ্ছে সাইফোর্সের আপনারা যে কোনো কোর্সই পারচেজ করেন না কেন বা ইনরোল করেন না কেন, বা যে কোনো বই আপনারা সেখান থেকে ক্রয় করেন না কেন, সেখানে আপনারা 10% একটা ডিসকাউন্ট পাচ্ছেন আগামী 3 মাসের জন্য। সবাই লুফে নিন। স্যার অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা প্রত্যেক অনুষ্ঠানে, প্রত্যেকটা পডকাস্টে আমরা যিনি আসেন তার কাছ থেকে একটা সিগনেচার রাখি, যেটা হচ্ছে মানে অটোগ্রাফ। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের পডকাস্ট নাম্বার 31। তো আমরা চাইবো স্যার আপনার একটা মেসেজ এখানে পডকাস্টের প্রতি, ঢাকা পডকাস্টের প্রতি, এবং আপনার সিগনেচার। কোনো এক সময় হয়তো স্যার আমরা এটা অকশন করে এটা বিক্রিও করতে পারি। স্যার এটা হচ্ছে মাগ, আর থ্যাংক ইউ স্যার, আমি এটা এখানে রেখে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ সো মাচ যে আপনি স্যার আসলেন আমাদের অনুষ্ঠানে, এবং একটা পডকাস্ট হয়তো বা এনাফ না, মানে আপনার কথা আমরা আরো শুনতে চাই।
তো আমরা হয়তো বা ইন ফিউচারে ইনশাআল্লাহ। অন্য কোনো এপিসোডে আপনাকে আবার ইনভাইট করব। ইনশাআল্লাহ, ধন্যবাদ আমারও- আপনাকে। আমারও খুব ভালো লাগছে এসে, থ্যাংক ইউ। স্যার অনেক ধন্যবাদ স্যার। আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।